আমি একটা রেঞ্জ বলে দিছি যে লেকচার 1 থেকে 11 হচ্ছে আপনাকে যদি এক্সামে বসতে হয় তাহলে আপনাকে পুরো কন্টেন্টটা জানতে হবে। ওকে, এখন হয়তো আমি এক্সামে হচ্ছে আপনার ইনহেরিটেন্স, ইন্টারফেস, অ্যাবস্ট্রাকশন এখান থেকে কোশ্চেন করতে পারি, যেহেতু আমি এনক্যাপসুলেশন অলরেডি আপনাদের মিড অলরেডি একটা কোশ্চেন করছি। ওকে, তো পলিমরফিজম নিয়েও আপনার হচ্ছে কোশ্চেন ছিল, মিডেও ছিল। তো পলিমরফিজম এনক্যাপসুলেশন থেকে এখন আমার কাছে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, তারপরে আপনাদের যে টপিকগুলো যা পড়ানো হয়েছে মূলত এই টপিকগুলোর উপরে বেস করেই আপনাদের হচ্ছে আগামীকাল আপনাদের একটা অনলাইন আপনাদের হচ্ছে নেওয়া হবে, যে কি বলে ফাইনাল এক্সাম নেওয়া হবে। ওকে, আর আমি তো টপিকগুলো মাথায় রেখে আপনাদের নিছি। এখন মূল বিষয় হচ্ছে প্রথম কথা বলেন যে প্রথম বিষয় হচ্ছে যে এই এক্সাম আপনাদের ফাইনাল এক্সামের পরে নেওয়া সম্ভব না, বিকজ আমাদের গ্রেড সাবমিশনের একটা ডেট থাকে। আপনাদের এক্সাম শেষ হওয়ার পরে হয়তো সর্বোচ্চ 2 দিন আমরা সময় পাই গ্রেড খাতা দেখে গ্রেড সাবমিট করার। শুধু গ্রেড সাবমিট না, আমাদের আরও অনেক কাজ করা লাগে, এটা খাতা দেখার থেকে অনেক কাজ থাকে আমাদের। তো গ্রেড সাবমিশনের বিষয় থাকে। গ্রেড সাবমিশনের পরে হচ্ছে আমরা গ্রেড সাবমিট না করলে আপনার রেজাল্ট পাবলিশ হবে না। ওকে, তা আপনারা ভাবেন হয়তো সে এক্সাম শেষে আমি এক্সাম নিয়ে নিলাম, নিয়ে আপনার এখন আমার জন্য তো অথরিটি হচ্ছে আপনার আলাদা করে সময় দিবে না, সময় বাড়ায় দিবে না, বা আপনার পরীক্ষা নেওয়ার জন্য আলাদা আমাকে রুমও দিবে না বা স্লটও দিবে না। ওকে, তো যেহেতু এইটা হচ্ছে আমরা টিচাররা চাইলে আমরা আগে নিয়ে নিতে পারি, বা এক্সামের ভিতরে নিতে চাইলে তখন আপনাদের এখন একটা প্রবলেম, তখন আরও 10টা প্রবলেম দেখাবেন যে স্যার অমুক স্যারের এক্সাম আছে, তমুক স্যারের এক্সাম আছে। ওকে, আর 19 তারিখে কারোর এক্সাম আছে? তো রেসপন্স করেন তো এনি ওয়ান প্লেস। হ্যাঁ, ওকে, হ্যাঁ সেম স্লটে, ওইটা তো আমার ক্লাস টাইম, ওই স্লটে আপনার এক্সাম কীভাবে থাকবে বলেন? এক সপ্তাহ আগে আমি গত সপ্তাহে রেকর্ডিং দিয়েছিলাম, গত সপ্তাহে আমার রেকর্ডিং আছে, আপনাদের গ্রুপে শেয়ার করা আছে। আমি আপনাদের ফাইনাল ক্লাসের লাস্ট ক্লাসে এক্সাম নিব, এই বিষয়টা হচ্ছে আমি মিডের পরে প্রথম দিন যেদিন ক্লাস নিছি আপনাদের খাতা দেখাইছিলাম, যারা ছিল তারাও জানে, ওদেরকেও আমি ওই দিন বলছিলাম, গত সপ্তাহে ক্লাস নেওয়ার সময় আমি বলছি, বুঝছেন, যে আপনাদের আমি অ্যানাউন্সমেন্টটা অফিসিয়ালি দিছি হচ্ছে গতকাল বা গত পরশু, হ্যাঁ গতকাল দিছি। বাট এটা আপনাদেরকে এক সপ্তাহ আগে আপনাদের ইনফর্ম করা ছিল যে আমি লাস্ট ক্লাসে আপনাদের হচ্ছে ফাইনাল এক্সাম নিব। ওকে, তো এটা রেকর্ডিং আছে, আমি লাস্ট ক্লাসেও রেকর্ডিং করছিলাম, ওই রেকর্ডিংও আপনি দেখতে পারেন, বলছিলাম কি বলছি কি বলি নাই। এবং এইটা আমি মিডের 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 খাতা দেখাইছি যেদিন আমি আপনাদের 28 তারিখ না 29 তারিখে গত মাসে। তো সেই সময় হচ্ছে আমি ওই দিন আমি বলছিলাম যে আপনাদের হচ্ছে আমি এক্সামটা ক্লাস শেষ হওয়ার আগেই নিয়ে নিব, সরি যেদিন লাস্ট ক্লাস থাকবে ওই দিনই নিয়ে নিব, লাস্ট ক্লাসে নিয়ে নিব, কারণ টাইম শিডিউল মেলে না, এগুলো নিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়। আর মোবাশ্বির রহমান, আপনার হচ্ছে আপনার ওই স্যারের সাথে আপনি কথা বলেন, ওই স্যারকে বলেন যে স্যার আমাদের একটু সুইচ করেন। বোঝা গেছে? হ্যাঁ, এখন আপনার লাস্ট সেমিস্টার এখন হচ্ছে, আপনি এখন চাইলে 2টা এক্সামে অ্যাটেন্ড করেন, কথা বলছেন আমার, আপনি চাইলে ওই এক্সাম 1 ঘন্টা দিয়ে এক্সাম 1 ঘন্টা দিয়ে যান, আমার কথা বুঝছেন? এখন আপনাকে আমি কি করব, আমাকে সলিউশন দেন স্যার, আপনি এভাবে সলভ করেন বিষয়টা। আমি শোনেন আমার রবিবার, শনি শোনেন শনিবার তো আপনাদের অনলাইন ক্লাস, এদিন তো আপনাদের এক্সাম নেওয়া পসিবল না, মানে এটা ইউনিভার্সিটি অফ থাকে। ওকে, রবিবারে আমি ক্লাস পাই, আমি রবিবার বাদে অন্য যেদিন ক্লাস চালাবো কারোর না কারোর প্রবলেম হবে এখানে, কথা বুঝছেন? আজকাল এইটাতে আপনার প্রবলেম হচ্ছে, ওইটাতে আরেকজনের প্রবলেম হবে, আরেকজন বলবে স্যার আপনাদের কারো এক্সাম নাই, আপনারা কালকে গ্রুপের মধ্যে আপনার যাদের এক্সাম আছে এটা বাদ দেন, গ্রুপে স্যার আমাদের প্রেজেন্টেশন আছে, অ্যাসাইনমেন্ট আছে, ক্লাস টেস্ট আছে, অন্যান্য কোর্সের এক্সাম আছে। বাবা এগুলো তো থাকবেই, এগুলো তো থাকবেই, তাই না? প্রজেক্ট আছে, এই আছে, ওই আছে, এগুলো থাকবে, এগুলো আপনার শোনেন, এইগুলো হচ্ছে আমি আপনাদের আগেই বলছি এগুলো থাকবে। আর আপনার যে কোর্সটা আছে আপনি স্যারের সাথে কথা বলতে হবে, স্যারের সাথে কথা বলে আপনি স্যারকে কনভিন্স করেন, স্যারকে বলেন যে স্যার আমাদের এইটা মিডের খাতা যেদিন দেখাইছে ওই দিনে আমাদের স্যার বলে দিছে যে আমাদের এই দিন এক্সাম হবে। বোঝা গেছে?
হুম। অন্য স্লটে আমি কিভাবে পরীক্ষা নিব আমি বলেন? আমার তো স্লট তো আমি বানাই না। স্লট তো আমি বানাই না, তাই না? স্লট তো আমাকে ইউনিভার্সিটি যে স্লটটা দিবে, আমাকে তো কোনো এক্সামের স্লটও না। আমার ক্লাসের টাইম হচ্ছে 4টা থেকে 5:30। আমি সেখানে আধা ঘন্টা বেশি ক্লাস নেব, এই আর কি। কথা বলছেন? হুম। আপনাকে হুম, আপ- আপনি অ্যাটেন্ড করেন না পরীক্ষা দিতে। আপনার তো আমি আটকা রাখার জন্য আমি তো এভাবে অ্যানাউন্সমেন্ট দিই নাই, দিছি। আমি আজকে পড়াবো, আজকে পড়ানোর বিষয় আছে অনেক। আপনাদের যদি কনফিউশন থাকে এগুলো কথা বলতে হবে, বুঝছেন? আপনি টিচারের সাথে কথা বলেন। টিচারে এখন এইভাবে যদি কোনো অপশন না থাকে, নর্মাল স্ট্যান্ডার্ড যা করে তাই আমি আপনারে বলছি। কথা বুঝছেন? সেক্ষেত্রে আমি হয়তো উনি রাজি হচ্ছেন। এখন আপনি স্যাররে বলেন যে স্যার আমি তো এই ঝামেলার মধ্যে পড়ে গেছি, এখন আমি কি করব? স্যারও তো স্যার আপনার আগে অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছে। আমি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিছি আপনাদের। আপনাদের এক্সামের রুটিন দিবে হচ্ছে কাল অথবা পরশু, কিন্তু আপনাদের যে 25 তারিখ থেকে এক্সাম হবে বা 24 তারিখ থেকে এক্সাম হবে, এটা আপনারা আগের থেকে জানতেন না? হুম। এখন এইটা তো আমি তো ইন্টেনশনালি ফেলাই নাই বাবা। আপনি আমার জায়গা আমি কি আমি কি আমি আপনাদের 24 তারিখে দিব, 24 তারিখে, 25 তারিখে দেবো, 25 তারিখে। আপনাদের ইজ অ্যান্ড এভরিডেতে প্রবলেম। কথা বলছেন? আপনাদের সুবিধা হচ্ছে যে ফাইনালের পরে এক্সাম নিতে। এখন ফাইনালের পরে এক্সাম নিব, ফাইনাল এক্সাম শেষ হবে আপনাদের মনে হয় খুব সম্ভবত ফাইনাল এক্সাম কবে শেষ হবে? এক- হ্যাঁ। আমাকে শোনেন, আমাকে প্রবলেম বললে তো হবে না। প্রবলেমের সলিউশন আপনারা যখন দিতে পারবেন না, তাহলে প্রবলেম জানায় তো আমার লাভ নাই। আমার কথা বুঝছেন? হ্যাঁ, বলেন। আপনার আপনার এক্সাম যেভাবে যে কোনো সময় তো নেওয়া যাবে না বাবা। আমি তো পরীক্ষা নিলে আপনি কোশ্চেন জেনেই যাবেন, যাবেন না? হুম। আমি কি আপনার জন্য আমি কি আপনার জন্য আবার 40 মার্কের কোশ্চেন বানাবো? একটা কোশ্চেন বানানো কত কষ্টের জানেন? আপনারা তো এক্সাম দেন 2 ঘন্টা, আর আমার একটা কোশ্চেন বানাইতে লাগে 3 থেকে 4 ঘন্টা। আপনিও এই কথাটা স্যারকে বলেন না কেন? বুঝছেন? সময় তো পাবেই না কেউই কোনো কিছু। আপনাদের সাথে যদি আমার লাস্ট ক্লাস বৃহস্পতিবার থাকতো, আমি বৃহস্পতিবারে এক্সাম দিতাম আপনাদের। আমার কথা বুঝছেন? বুঝছেন? ক্লিয়ার? আর আপনি যদি আলাদা একটা প্রশ্নের পরীক্ষা দেন, আপনার কোশ্চেন কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। আমি যে কোশ্চেন বানাইছি, কেউ যদি প্রপার প্রিপারেশন নিয়ে আসে আগামীকাল, তাহলে তার সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় লাগবে, সর্বোচ্চ। 1 ঘন্টার মধ্যেও অ্যান্সার হয়ে যাবে। কথা বুঝছেন? হুম, কালকে আমি ক্যাম্পাসে আসবো। ক্যাম্পাসে না আসলে আমি এক্সাম নেব কীভাবে কালকে? ওকে। কখন আসবো না, আপনি সরাসরি আসেন। আপনি সরাসরি হচ্ছে এক্সামে আসেন। আমি সেটাই বললাম, আপনি স্যারের সাথে কথা বলেন, স্যারকে বলেন যে স্যার আমাকে একটু প্রায়োরিটি দেন। বা আপনি স্যারের ক্ষেত্রে স্যারের এক্সামটা আপনি আপনি আধা ঘন্টা আগে শুরু করেন, স্যারের ডেস্কে যে বা স্যার যে রুমে পরীক্ষা নেবে সেখানে দেন। কথা বুঝছেন? আপনি সব সময় দেখেন কোশ্চিনের মান সমান থাকে না, আমার কথা বুঝছেন? আমি একটা মুডে কোশ্চিন বানাইছি। আমি যখন একই কোশ্চেনের উপর আবার কোশ্চিন করব, আপনি আবার এক্সাম দিলেন, পরবর্তীতে বলতে পারবেন না যে স্যার ওই কোশ্চিনটা সহজ ছিল, এটা কঠিন হয়েছে। সহজ কঠিন কিন্তু জাস্টিফাই করতে পারবো না আমি। কথা বুঝছেন? ঠিক আছে। সেক্ষেত্রে আপনি মিডে কত পাইছেন আপনি আমারে বলেন তো? হ্যাঁ, তাইলে আপনি আপনার মিডের মার্কটাও যদি অনেক ভালো থাকতো, আমি তো বুঝলাম যে না আপনি অনেক ভালো করতেছেন, সমস্যা নাই। বুঝছেন? এখন আপনি
তো সেইটাই বললাম যে আপনি প্রিপারেশন নিয়ে আসেন, আজকে আমার পড়ানোটা শেষ করতে দেন, তারপরে বুঝছেন। আর এইটা ছাড়া আর কোনো বিষয়ে হচ্ছে আমি এক্সাম কালকে পিছাবো না। ওকে, এটা হচ্ছে ফুল অ্যান্ড ক্লিয়ার, বিকজ এরপরে আমাদের হচ্ছে আমাদের এক্সাম খুব সম্ভবত এটা শেষ হবে, আমাদের গেট সাবমিশনের একটা ডেট আছে আমার। এর মধ্যে আমি তো আর আপনাদের একটা কোর্স পড়াই না বাবা, আমার তো আরও কোর্স আছে, তাই না? আর এটা রিটেক কোর্সের থেকে রেগুলার কোর্সের প্রবলেম বেশি, বুঝছেন। আপনাদের 25 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত এক্সাম হবে। আমি এখন 25 তারিখের আগে যেদিন ডেট দেবো কারোর না কারো এক্সাম থাকবে, আপনি লিখে রাখেন। আপনার কথা যদি হচ্ছে মানে আপনার বিশ্বাস না হয়, বুঝছেন, ঝামেলা বাঁধবে। এবং আমি আমার ক্লাস টাইমে এক্সাম দিছি এই কারণে, যাতে এই ঝামেলাটা যেন না বাঁধে, কেউ না বলতে না পারে যে অমুক স্যার ডেট দিয়ে রাখছে, তমুক স্যার ডেট দিয়ে রাখছে। এখন 2 তারিখে আমি এখন 2 তারিখ পর্যন্ত যদি এক্সাম চলে, 2 তারিখ পর্যন্ত এক্সাম চললে আমি আপনাদের কোন স্লটে পরীক্ষা নেব? 2 তারিখ পর্যন্ত আপনারা কেউ এক্সাম দিবেন না, 3 তারিখে দিব। তিন 3 তারিখ, 4 তারিখ, শোনেন, আমার আমার কথা শোনেন, 2 তারিখে সমস্যা হলে না, 2 তারিখে প্রবলেম হবেই, কথা বুঝছেন। 2 তারিখের পরে তো আমি নিব না, আমি আপনার দিতে চাইলে তো আমার তো 5 তারিখের মধ্যে গেট সাবমিট করতে হবে। 5 তারিখ মানে 4 তারিখ আর কি, 4 তারিখের মধ্যে আমার গেট সাবমিট করতে হবে। তো আমি 2 তারিখে এক্সাম শেষ হলে আমার 4 তারিখের মধ্যে যদি গেট সাবমিট করতে, এর মধ্যে আমি আপনাদের এক্সাম নিয়ে খাতা দেখে এগুলো রেডি করে আমাকে সাবমিট করতে হবে না? আমার তো কাজ আছে, তাই না? 7 তারিখে আপনাদের রেজাল্ট পাবলিশ হবে। 5 তারিখে গেট সাবমিশন, 7 তারিখে রেজাল্ট পাবলিশ। আপনারা 10-11 তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু করবেন। এটা হচ্ছে একটা প্রসেস। এখন মেন বিষয় দেখেন, এই বিষয়গুলো কিন্তু সবই আমরা জানি, আমাদেরকে জানানো আছে, কিন্তু আমাদের কিন্তু এখনও কোনো মেইল আসে নাই। আমার কথা বুঝছেন? এখন মেইল দিলে কি আমি চিল্লাপাল্লা শুরু করব? আমার কথা হচ্ছে যে গত সপ্তাহে আমি 1 সপ্তাহ আগে আমি আপনাদের বলছি যে আমি আপনাদের নেক্সট উইকের রবিবারে ফাইনাল এক্সাম নিব, ঠিক আছে? তারপরে হচ্ছে এইটা আমি মিডের পরে প্রথম দিন 28 তারিখ না 29 তারিখ আমার খেয়াল নাই, আমি যেদিন খাতা দেখাইছি, এখানে যারা খাতা দেখায় অনেক স্টুডেন্ট আছে, ওদিন 13-14 জন স্টুডেন্ট ছিল, খাতা দেখাইছি। ওই দিনও আমি হচ্ছে আমি আপনাদের বলছি যে আমি একদম লাস্ট ক্লাসে আপনাদের এক্সাম নিয়ে নিব। তো এইটা তো আকাশ থেকে পড়ে নাই। আর আমি আপনাকে যতটুকু পড়াবো, যতটুকু যা পড়াইছি, যা পড়াবো, এইগুলোর উপরে এক্সাম থাকবে, সিম্পল বিষয়। আপনাদের এর থেকে তো আর ইজি করে আমার এক্সাম নেওয়ার কোনো ওয়ে নাই। আমি আপনাদের অনলাইনে এক্সাম নিচ্ছি, একটা এক্সাম নিলাম গুগল ফর্মে, আজকে এক্সামও দিলাম গুগল ফর্মে আমি। তো আপনাদের এগুলো কেন নেই? এগুলো আমি জানি না যে আপনারা কি পারেন কি পারেন না, এগুলো নিয়ে আপনাকে সুযোগ দেওয়ার জন্য আপনারা মার্ক তোলার জায়গাগুলোতে তোলেন, তাই না? সব তো আপনার ইচ্ছা মতো হবে না, আমার কথা বুঝছেন। আমি মিডে আমি মিডে এমনও খাতা দেখছি যে ফার্স্ট ক্লাস টেস্টে 15-15, মিডে পাইছে 1-2, বুঝছেন। তো তারা কেমনে 15-15 পাইছে তো আমি জানি, কথা বুঝছেন না? সো আপনি, হ্যাঁ আমি তো সেটা বলতেছি এখন। আপনি আপনার স্যারের সাথে কথা বলেন, আপনি আপনার স্যাররে বলেন যে স্যার আমার এক্সামটা অন্তত আমি আপনার সামনে বসে আধা ঘন্টা আগের থেকে শুরু করি, পরে আমি ওইখানে যা আরও 1 ঘন্টা দিব। আপনি আপনার ওই স্যারের সাথে ম্যানেজ করে আপনি আমার রুমে আসেন, আপনি আমার রুমে 6টা পর্যন্ত যে কোনো সময় আপনি আসতে পারবেন, কোনো সমস্যা নেই। 320 নাম্বার রুমটাও আমি আর একজন টিচারের সাথে কথা বলে নেওয়া, কারণ 318 বিতে ক্লাস নেওয়ার মতো 50 জনের জায়গা নাই। 50 জনের মিড এক্সাম নেওয়ার মতো, ক্লাস নেওয়ার মতো, ফাইনাল এক্সাম নেওয়ার মতো পরিস্থিতি নেই, জন্য 320 নাম্বার রুমটাও নেওয়া, বোঝা গেছে। রুমটা বড় এবং সুন্দর মতো আপনারাও রিল্যাক্সে এক্সাম দিতে পারেন, আমিও রিল্যাক্সে ডিউটি দিতে পারি, এই জন্যই আমি ওই 320টা চুজ করা, বুঝছেন। আপনি 320-এ আসেন, 320-এ থাকবো ইনশাল্লাহ, আপনি এসে এক্সাম দিয়ে যান, সমস্যা নেই। আপনি চাইলে অল্প অল্প, কিন্তু এই কোর্সের এক্সাম আপনার 2 ঘন্টা সময় লাগবে না, আমার কোর্স অন্তত লাগবে না 2 ঘন্টা, বোঝা গেছে। আপনি যদি চান যে না স্যার আপনারটা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, এবার আপনি বলেন আপনার আর কি সমস্যা আছে বলেন। আমি আজকে পড়াবো, এখন আমার পড়ানোর টপিক বাকি, আপনাদের কথা বলা শেষ হইলে আমি তখন শুরু করব, নাকি আমি শুরু করে দিই আপনারা তাহলে? বলেন। আমি সব বিষয়ে কথা বলবো বাবা, একটু ওয়েট করেন আজকে। ওকে ওকে ঠিক আছে, আমি এখন একটু পড়ানোতে যাচ্ছি। আপনাদের এই টপিকটা হচ্ছে, আপনারা দেখাই দিই, টপিকগুলো একটু বুঝেন।
আমি যেহেতু কালকে এক্সাম নিব, কোশ্চিন অনেক ইজি আছে, অনেক ইজি, এবং আপনারা জাস্ট আপনাদের স্লাইডের টপিকগুলো একটু ভালো মতো পড়াশোনা করলে আপনারা ইনশাল্লাহ কালকে পরীক্ষাটা খুব সুন্দর মতো দিতে পারবেন, বুঝছেন? বুঝছেন? সো হ্যালো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে বাবা? রেকর্ডিং হওয়ার না হওয়া কি, আপনি ক্লাস করতে থাকেন, সমস্যা কি? আচ্ছা, আজকের ক্লাসের রেকর্ডিংটা শেয়ার করব কি করব না বুঝতেছি না, পরে দেখতেছি। আপনাদের কন্টেন্টের লিঙ্ক কোথায়? ও, প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্টের বিষয়টা, হ্যাঁ আমি ক্লাস শুরুর আগে ভালো কথা বলছেন, এটার সাথে আমাদের যেহেতু পড়ার কোনো লিঙ্ক নাই সেহেতু আমি আলোচনা করে দিতেই পারি। আপনাদের একটা মেইল দেওয়া হয়েছে তাই না? এখানে সুন্দর মতো বলাই আছে, তো তো আলোচনা করার কিছু নাই, আপনারা এই 6টা ইনস্ট্রাকশন পড়লেই বুঝে যাবেন, যে এখানে 5টা ইনস্ট্রাকশন পড়লেই বুঝে যাবেন এখানে কি করতে হবে কি না হবে, বুঝতে পারছেন? তো এইখানে ইনস্ট্রাকশন দিলে দেখলে বুঝবেন যে আপনি যে কোনো একটা কন্টেন্ট চুজ করবেন, সেটার উপরে আপনার ফেস, ড্রেস কোড সব কিছু ঠিক রেখে ক্যামেরা অন করে আপনি প্রেজেন্টেশন স্লাইড দিয়ে একটা প্রেজেন্টেশন রেডি করবেন। মিনিমাম 5 মিনিট আপনার ড্রাইভে আপলোড করবেন। ড্রাইভের লিঙ্কটার জন্য যে কেউ ভিউ করতে পারে, লগ ইন স্পেস জন্য না লাগে, লগ ইন এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, এই অপশনটা অ্যাক্টিভ করে দিবেন, বুঝছেন? দিয়ে আপনার প্রেজেন্টেশন রেকর্ডিং আর আপনি যে স্লাইডটা দেখে প্রেজেন্টেশন দিছেন, এই দুইটা আপনি হচ্ছে এই দুইটার লিঙ্ক, এই দুইটারই ড্রাইভ লিঙ্ক আপনি এখানে শেয়ার করে দেবেন, এবং এইটা লাস্ট ডেট হচ্ছে 24 তারিখ রাত 12টার ভিতরে এটা আপনাকে সাবমিট করে দিতে হবে। আপনার অনেক সময় দিছি, 1 সপ্তাহ সময় দিছি এইটার জন্য। ওকে, যে জায়গায় সময় দেওয়া যায় সে জায়গায় আমি সময় দিছি আপনাকে, সমস্যা নেই। 5 মিনিট বেশি না বাবা, বাসায় বসে বসে একা একা প্রেজেন্টেশন দিবেন, 5 মিনিট কথা বলতে পারবেন না? একটা কথা হলো না? আপনি কি ডিরেক্ট সামনে এসে? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, যেভাবে যেভাবে আপনি প্রেজেন্টেশন প্লাস একটা ক্যামেরা ওপেন করে আপনি প্রেজেন্টেশন দিবেন, শেষ, বুঝছেন? আমরা ক্যামেরা প্রেজেন্টেশন দিই না, ওই রকম, ঠিক আছে? সো এটা বোঝানো কিছু নাই। আপনি যে কোনো কিছু, হ্যাঁ, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস, কনস্ট্রাক্টর ওভারলোডিং, মেথড ওভারলোডিং, শেষ নাই। আপনি কোন টপিকের উপরে দিতে চান? হ্যাঁ, যে কোনো একটা টপিকের উপরে দিবেন আর কি। আপনাদের আপনাদের হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ, প্রেজেন্টেশনের স্লাইডটা বানাবেন, এটা আপনার অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট হবে। ওকে, সো এখানে আমি একটু বলি আপনাদের, আজকে যে টপিকটা পড়াবো এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন দেখানো শেষ। ইনহেরিটেন্স নিয়ে আমি ক্লাসে কথা বলছিলাম, খাতান দেখানোর দিন একটু কথা বলছিলাম, আর আজকে একটু কথা বলে দিই, এই স্লাইডটা আমি একটু বলে দিই। হ্যাঁ, আপনারা প্রত্যেকটা আমি বলে দিব কোন কোন স্লাইডগুলো আমাদের ফোকাস দিতে হবে, এই স্লাইডটাতে ফোকাস দিতে হবে, ইনহেরিটেন্স স্লাইড। সো ইনহেরিটেন্স নিয়ে আমি অনেকবার বলছি যে এই যে এই কথাগুলো আমি বলছিলাম, যে সুপার ক্লাস, সাব ক্লাস, প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস, ডিরাইভড ক্লাস, বেস ক্লাস, আপনারা এটা ফিজিক্যাল ক্লাসে বলা হয়েছিল এই বিষয়গুলো নিয়ে, বোঝা গেছে? তো এইখানে একটু খেয়াল করি আমরা, ইনহেরিটেন্স নিয়ে আমি যেহেতু বলছি আবার আমি একটু রিক্যাপ করছি। তো সেটা হচ্ছে ইনহেরিটেন্স হচ্ছে যে আমি গতকাল ক্লাসে আমরা যে ইন্টারফেস পড়ছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস পড়ছি, এটাও ইনহেরিটেন্সের থ্রুতেই এটা করতে হয় আর কি। তো সেটা হচ্ছে ইনহেরিটেন্স বলছে দুইটা ক্লাসের মধ্যে আমি কি করব, রিলেশন ক্রিয়েট করব। ওকে, দুইটা ক্লাসের মধ্যে আমি রিলেশন ক্রিয়েট করব। সো কী টাইপের রিলেশন? সুপার ক্লাস সাব ক্লাস রিলেশন। তো একটু খেয়াল করেন, এখানে হচ্ছে আমরা সরাসরি এক্সাম্পলে যাই, এক্সাম্পল দেখে বুঝলে আমরা জিনিসটা গ্র্যাপ করতে পারবো ভালো মতো। আমরা যদি একটা ইউএমএল দেখি, একটা ইউএমএল এর মধ্যে এই সাইনটা হচ্ছে যেদিকে থাকবে সেই ক্লাসটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস অথবা ড্রাইভ ক্লাস বলতে পারি আর কি, বেস ক্লাস আর কি। একই কথা, বেস ক্লাসও যা, সুপার ক্লাসও যায় তাই, আবার কি আমার প্যারেন্ট ক্লাসও একই কথা। আর এই সাইনটা যেদিক থেকে আসতেছে সেই জায়গাটা হচ্ছে আমার চাইল্ড ক্লাস বা সাব ক্লাস অথবা অথবা হচ্ছে ড্রাইভ ক্লাস বলতে পারি আমরা, বুঝছেন? তো এই হচ্ছে সন্তান, এ হচ্ছে পিতা।
তো এই যখন হচ্ছে এই এমপ্লয়ি ক্লাসকে যখন প্রোগ্রামার ক্লাসটা এক্সটেন্ড করলো, আমি যখন প্রোগ্রামের মধ্যে প্রোগ্রামার এক্সটেন্ড এমপ্লয়ি এই কথাটা যখন দিলাম, তখন এমপ্লয়ি ক্লাসের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক এখন প্রোগ্রামার ক্লাস হয়ে গেল। এখন আমি প্রোগ্রামার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে যদি এমপ্লয়ি ক্লাসের আপনার হচ্ছে কোনো কিছু প্রিন্ট দিই, যেমন এই স্যালারি নামে ভেরিয়েবলের মধ্যে 40,000 স্টোর করা আছে, আমি যখন এই যে পি হচ্ছে আমার প্রোগ্রামার ক্লাসের অবজেক্ট, প্রোগ্রামার ক্লাসের অবজেক্ট দিয়ে আমি কী করতে পারবো, এখন এমপ্লয়ি ক্লাসের মেথড ভেরিয়েবল যে কোনো কিছু কনস্ট্রাক্টর যে কোনো কিছুকে আমি কী করতে পারবো, কল করতে পারবো। এটার জন্য আমার কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। ওকে, সো এক্সটেন্ড করলে কি হলো, সুপার ক্লাস, এই যে এই যে প্রোগ্রামার হচ্ছে আমার চাইল্ড ক্লাস, চাইল্ড ক্লাসের ভিতরে আমার সুপার ক্লাসটা এক্সটেন্ড হয়ে গেছে। ওকে, এক্সটেনশন মানে বেড়ে যাওয়া আর কি, মানে মানে ওইটারই অংশ সে হয়ে গেল। যেমন আপনারা একটা রুমে থাকেন, এখন আপনি যেই 25 জনের রুমে ল্যাব করেন, এখন আপনার রুমটাকে যদি আমি এক্সটেন্ড করে আর একটা ল্যাবের সাথে যোগ করে দিই, তার মানে ওই ল্যাবের যত কিছু আছে সব কিছু সব মালিক কিন্তু এই ল্যাবও হয়ে গেল, মানে তার কি এক্সটেন্ড হলো, মানে সাইজটা বেড়ে গেল। আর এইখানেও ওই যে সেম বিষয়ে কথা বলছে। এখন এই যে এখানে একটু দেখেন আরেকটা ছোট এক্সাম্পল দেওয়া আছে, এগুলো হচ্ছে এটার ইউএমএল নিয়ে তো আমি অলরেডি বলছি যে একটা দুইটা তিনটা লেভেল থাকবে, কোন লেভেলে কে থাকবে, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কিভাবে আপনার হচ্ছে ভেরিয়েবলের নাম এই পাশে থাকবে, ডাটা টাইপ এই পাশে থাকবে, মেথড কিভাবে থাকবে, এটাও আমি ক্লাসে বলছি আপনাদের মিডের আগে পড়ানো। যদিও মিডে আপনাদের ইএমএল দেওয়া হয় নাই, ইএমএল নিয়ে আমি হচ্ছে আপনাদের ফাইনাল এক্সামে দিছি, ফাইনাল এক্সামে আপনাদের ইএমএল লাগবে এবং কোনটার জন্য কী লাগবে সব কিছু আমি ডিটেলস বলবো, সমস্যা নেই। তো এইখানে দেখেন, এখানে একটা টিচার নামে একটা ক্লাস আছে, এই ক্লাসটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস। এই টিচার ক্লাসটাকে ক্লাসের মধ্যে দুইটা ভেরিয়েবল আছে, একটা ডেজিগনেশন, একটা ইউনি ভেরিয়েবল। যে ইউনি নামে একটা ডেজিগনেশনের দুইটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল আছে, একটা মেথড আছে হচ্ছে জব। আর সিএসসি টিচার এক্সটেন্ড টিচার, যখন সে সিএসসি টিচার হচ্ছে আমার চাইল্ড ক্লাসটা যখন এই প্যারেন্ট ক্লাসটাকে এক্সটেন্ড করবে, তখন এই প্যারেন্ট ক্লাসের যাবতীয় যা কিছু আছে সব কিছুর মালিক এখন কী হয়ে গেল, আমার চাইল্ড ক্লাস হয়ে গেল। এখন চাইল্ড ক্লাসের সে নিজের আছে একটা একটা স্ট্রিং আপনার হচ্ছে ডেটা টাইপ ডিক্লেয়ার করা আছে, আবার তার প্যারেন্ট ক্লাসের আরও দুইটা আছে, তার মানে সে টোটাল তিনটা ক্লাসের তিনটা স্ট্রিং ভেরিয়েবলের মালিক। আবার তার নিজের হচ্ছে নিজের কোনো মেথড নাই, কিন্তু তার প্যারেন্ট ক্লাসের একটা মেথড আছে, তার মানে এই মেথডের মালিক হচ্ছে সিএসসি টিচার। এখন সিএসসি টিচার ক্লাসের আমি অবজেক্ট ক্রিয়েট করে আমি এই দুইটা মেথডটিকেও এক্সেস করতে পারবো, এই মেথডটাকেও এক্সেস করতে পারবো, এই প্যারেন্ট ক্লাসের এই দুইটা ভেরিয়েবলকেও আমি এক্সেস করতে পারবো। আমি যদি এই যে প্রিন্ট দিলাম, এই যে প্রিন্ট দিলে আমার এই যে প্রিন্ট হয়ে যাবে। আমরা তো এগুলো বুঝতেছি, আমরা কি বুঝতে পারতেছি বিষয়গুলা? হ্যালো, ওকে। এইগুলো জাস্ট মানে আপনি এখান থেকে এই কোডগুলো কপি করা যায়, আপনি ডিরেক্ট কপি করে করে এই কম্পাইলারে পেস্ট করলেই আপনি রান করলেই বুঝতে পারবেন, কঠিন কোনো কিছু না। তারপরে হচ্ছে আমি এখন যেটা পড়াচ্ছি সেটা পড়তে থাকেন, ঠিক আছে? পরীক্ষায় কি আসবে এটা নিয়ে পরে কথা বলবো, বুঝছেন? আপনাদের ইএমএল পড়ানো হয়েছে এবং ইএমএল ডায়াগ্রাম নিয়ে ইএমএলটা আমি নিজে কোনো কোশ্চেন করি না, তবে ফাইনালে কোশ্চেন আছে। ওকে, আমার পড়ানোর কোনো টপিক যদি বুঝতে না পারেন যে স্যার আমি এই বিষয়টা বুঝি নাই, এখন এটা বলেন আমি আবার বুঝাই দিব, সমস্যা নেই। এখন কোশ্চিন নিয়ে কোশ্চিন নিয়ে কোনো কথা বলবেন না আপনারা, বুঝছেন? ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন তাহলে। তারপরে যে বিষয়টা আমি বলছিলাম যে এইখানে আমরা একটু দেখি ক্যালকুলেশন, এইখানে একটা মেথড আছে, এখানে একটা ইউএমএল দেওয়া আছে। ইউএমএলটার মধ্যে দেখেন এই হ্যাশ থাকা মানে কি, আমাকে কেউ একজন বলেন তো আপনারা, হ্যাশ থাকা মানে কি? প্রোটেক্টেড, হ্যাঁ, ওকে। সো এই হ্যাশ ভেরিয়েবলটা আমরা তখনই ইউজ করতে পারবো, আমরা এর আগে যখন এক্সেস মডিফায়ার পড়াইছিলাম পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড ডিফল্ট, তখন আমরা বলছিলাম যে প্রোটেক্টেড জিনিসটা হচ্ছে ইনহেরিটেন্সের ক্ষেত্রে ইউজ হয়, তাই না? যখন একটা আপনি প্রোটেক্টেড এক্সেস মডিফায়ারটা শুধুমাত্র সুপার ক্লাস অথবা প্যারেন্ট ক্লাস অথবা আপনার হচ্ছে কি বলে ড্রাইভ ক্লাস, এই তিনটা ক্লাসের বেস ক্লাস, এই তিনটা ক্লাসের জন্যই ডিফাইন করা যায়। মানে আমার যে প্যারেন্ট ক্লাস আসবে তার ভেরিয়েবলগুলোকে আমি কেবলমাত্র প্রোটেক্টেডদের ডিক্লেয়ার করতে পারবো। আমি যদি একে প্রোটেক্টেডদের ডিক্লেয়ার করি, তাহলে এই দুইটা ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে গেলে আমাকে শুধুমাত্র এই ক্লাসের চাইল্ড ক্লাস দিয়ে আমি একে অ্যাক্সেস করতে পারবো। আমি এই ক্লাসের অন্য কোনো ওয়েতে আমি এই ক্লাসের এই মেথড দুটাকে আর অ্যাক্সেস করতে পারবো না। মাইনাস দিলে তো আমরা পারবোই না, কারণ প্রাইভেট দেওয়া মানে ক্লাসের বাইরে ওকে ব্যবহারই করা যায় না। ওকে,
যদি আমরা প্রোটেক্টেড ইউজ করি, প্রোটেক্টেড দেওয়া মানে হচ্ছে ওই মেথড অথবা ওই ভেরিয়েবলকে ইউজ করতে গেলে ওই ক্লাসের সাথে আমি যে ক্লাসের মধ্যে ইউজ করতেছি সেই ক্লাসের একটা প্যারেন্ট চাইল্ড রিলেশন থাকতে হবে, ইনহেরিটেন্স রিলেশন থাকতে হবে। এবং এই প্রোটেক্টেড ভেরিয়েবলগুলো হচ্ছে আমরা আমাদের প্যারেন্ট ক্লাসের ভিতরে ইউজ করে থাকি। ওকে, প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার। তো আমরা এখানে একটু দেখি, এইখানে ইএমএলটা আমরা দিয়ে দেখে যা বুঝতেছি যে এই পার্সন নামে যে ক্লাস আছে এই ক্লাসের আন্ডারে দুইটা ভেরিয়েবল আছে, একটা নেম এস, দুইটা প্রোটেক্টেড, এবং স্টুডেন্ট ক্লাস আবার পার্সন ক্লাসকে কী করছে, এক্সটেন্ড করছে। তার মানে স্টুডেন্ট ক্লাস হচ্ছে চাইল্ড ক্লাস, পার্সন ক্লাস হচ্ছে প্যারেন্ট ক্লাস। এর আবার নিজস্ব দুইটা মেথড আছে, ভেরিয়েবল আছে, আইডি আর সিজিপি। তো দ্যাট মিনস এর নিজের দুইটা আছে, আবার সে পার্সন ক্লাসেরটাও এক্সটেন্ড করছে। তার মানে এই দুইটার এই দুইটা টোটালে চারটা ভেরিয়েবলের মালিক এখন সেই স্টুডেন্ট ক্লাস। স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে আমি এই দুইটা ভেরিয়েবলকে ইউজ করতে পারবো, তার নিজের দুইটা ভেরিয়েবলকে ইউজ করতে পারবো, প্লাস তার নিজের ভিতরের মেথডটাকেও আমি ইউজ করতে পারবো। ওকে, তো এখন দেখেন আর একটা এক্সাম্পল আমরা দেখি। এরকম অনেক এক্সাম্পল আছে। তো এক্সাম্পল হচ্ছে আমরা এখানে দেখতেছি যে মেথড, এই মেথড হচ্ছে কী টাইপের ডাটা রিটার্ন করবে সেই টাইপের রিটার্ন টাইপের ভ্যালুগুলো এখানে শো করছে। তো এক্সাম্পলটা অত বেশি মানে কঠিন কিছু না। এইটা হচ্ছে ক্যালকুলেশন হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস, মাই ক্যালকুলেশন হচ্ছে আমার চাইল্ড ক্লাস। এখন প্যারেন্ট ক্লাসকে আমি চাইল্ড ক্লাসের মধ্যে এক্সটেন্ড করছি। ক্যালকুলেশনের মধ্যে দুইটা মেথড আছে আর এর নিজস্ব দুইটা মেথড আছে। দ্যাট মিনস এর টোটাল চারটা মেথড আমি এখানে কাজ করতে পারি। যে নিজস্ব সে ক্যালকুলেশন ক্লাসের মধ্যে সে দুইটা মেথড ডিক্লেয়ার করছে, এবং একটা মেথড কী টাইপের ডাটা রিটার্ন করে সেই রিটার্ন টাইপের ডাটা টাইপটা এখানে ডিক্লেয়ার করে দিতে হয়। এই যে রিটার্ন টাইপটা আমি ডিক্লেয়ার করে দিছি। আর এই যে এইখানে হচ্ছে দুইটা মেথড, এখানেও একটা মেথড আছে অ্যাডিশন সাবট্রাকশন, আর এর ভিতরে সে আরও দুইটা আছে, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। দ্যাট মিনস আমি মাই ক্যালকুলেশন ক্লাসের অবজেক্ট ডেমো দিয়ে আমি এই দুইটা মেথডকেও প্রিন্ট দিতে পারবো, পাশাপাশি এই দুইটা মেথডকে আমি কী করতে পারবো, প্রিন্ট দিতে পারবো। ওকে, এখন আসলে যে টাইপ অফ ইনহেরিটেন্স, এটাও আমি ক্লাসে বলছিলাম যে একটা ক্লাস যখন আর একটা ক্লাসকে এক্সটেন্ড করবে তখন সেটাকে আমরা সিঙ্গেল ইনহেরিটেন্স বলবো। একটা ক্লাস এ এক্সটেন্ড ক্লাস বি, বুঝছেন? এটা আমি ক্লাসে পড়ানো হয়েছে, এটাও আমি পড়াইছিলাম। আপনারা যারা যেদিন খাতা দেখাইছিলাম ওই দিন যারা ছিলেন তারা একটু মনে করে দেখেন পড়াইছিলাম কিনা। তো ক্লাস এ এক্সটেন্ড ক্লাস বি। ওকে, তো ক্লাস এ কে আমি যখন এক্সটেন্ড করবো ক্লাস বি, তার মানে হচ্ছে এই এ ক্লাসে যাবতীয় যা কিছু আছে সব কিছুর মালিক এখন ক্লাস বি। আবার ক্লাস বি কে আবার আমি এক্সটেন্ড করবো ক্লাস সি এর ভিতরে। তার মানে বি ক্লাস, এখানে একটা ভুল আছে, এখানে এই বি এর জায়গায় হবে সি। এই বি ক্লাসে যাবতীয় যা আছে সব তার মালিক কে, ক্লাস সি। তার মানে এ আর বি ক্লাসের মধ্যে যা আছে সব কিছুর মালিক অটোমেটিক্যালি ক্লাস সি হয়ে গেছে। এটাকে বলে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, মানে আপনার দাদার প্রপার্টি আপনি পাইছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ মেবি তাও হইতে পারে, সমস্যা নাই। আমি এই পর্যন্ত তো আসছিলাম তাই না, মাল্টি লেভেল ইনহেরিটেন্স তো দেখাইছিলাম। হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমি হ্যাঁ হ্যাঁ, আমি সরি, আমার ইন্টারনেট ইস্যু থাকতে পারে। সো আমি আরেকটা ওয়েতে নেট অন করছি, সেটা বলতেছি যে আমি এই পর্যন্ত মাল্টি লেভেল ইনহেরিটেন্স পর্যন্ত তো দেখছিলেন তাই না? মাল্টি লেভেল ইনহেরিটেন্স আমার স্ক্রিন দেখা কোন পর্যন্ত দেখছিলেন? দেখছেন আপনারা এই অংশটা কি দেখছেন সিঙ্গেল ইনহেরিটেন্স থেকে? এখন দেখা যাচ্ছে? ওকে, এতক্ষণ পর্যন্ত আমি স্ক্রিন শেয়ার করি নাই।
ও, আমার স্ক্রিন কি আগে দেখা যাচ্ছিল? ওকে, এই অংশটা কি আমি কথা বলছি এই অংশটা নিয়ে? এইটার আগেরটা এই যে ক্যালকুলেশন এইটা হয়েছিল তাই না? ওকে, ঠিক আছে। এই অংশটা আমার ক্লাসে পড়ানো ছিল আর কি, তারপর আমি পড়াই দিচ্ছি। যারা ওই যে যে ক্লাসে আমি খাতা দেখাইছিলাম ওই ক্লাসে যারা ছিল তারা এই জিনিসটা রিলেট করতে পারতেছে যে জাভা মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, এই বিষয়ে আমি কথা বলছিলাম আর কি। ওকে, সো এইটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। যখন একটা প্যারেন্ট ক্লাসকে একটা চাইল্ড ক্লাস এক্সটেন্ড করবে শুধুমাত্র, তখন সেটাকে বলে সিঙ্গেল ইনহেরিটেন্স। যখন একটা প্যারেন্ট ক্লাসকে একটা চাইল্ড ক্লাস এক্সটেন্ড করছে, আবার সেই চাইল্ড ক্লাসকে আবার কি আরেকটা চাইল্ড ক্লাস এক্সটেন্ড করছে, তার মানে হচ্ছে আপনার দাদার প্রপার্টি, এখানে একটা ভুল আছে, এখানে বি এর জায়গায় সি হবে আর কি। আপনার দাদার প্রপার্টি আপনার বাবা পাইছে, আবার আপনার বাবার প্রপার্টি আপনি পাইছেন, তার মানে আপনি আপনার বাবার প্রপার্টিও পাইছেন, আপনার দাদার প্রপার্টিও পাইছেন। বোঝা গেছে? তার মানে এ আর বি ক্লাসের মধ্যে যা কিছু আছে, যত ভেরিয়েবল অ্যাট্রিবিউট আছে সব কিছুর মালিক কিন্তু এখন সি ক্লাস। আবার হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হচ্ছে যে একটা ক্লাসের একাধিক প্যারেন্টস থাকতেই পারে। এই যে ক্লাস এ কে আমি এক্সটেন্ড করছি ক্লাস বি এর ভিতরে, আবার ক্লাস এ কে আবার এক্সটেন্ড করছি ক্লাস সি এর ভিতরে। আবার মাল্টিপল ইনহেরিটেন্স মানে একটা চাইল্ড ক্লাসের একাধিক প্যারেন্ট ক্লাস থাকবে, এই জিনিসটা জাভা সাপোর্ট করে না। এই জিনিসটা সাপোর্ট করে হচ্ছে ইন্টারফেস, যেটা আমি গত সপ্তাহে লাস্ট ক্লাসে পড়াইছিলাম। বোঝা গেছে? ইন্টারফেস আমি পড়াইছিলাম, তো ইন্টারফেসটা হচ্ছে আপনাদের মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে। ওকে, সো ইন্টারফেস কীভাবে কাজ করে এটা গত সপ্তাহে পড়ানো আছে, তো আপনারা জানেন আর কি। তারপর হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, এই যে এক্সাম্পল দেওয়া আছে একটা মোবাইল ফোন স্মার্টফোন স্যামসাং, এটা ক্লাসের নাম আর কি। তো হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, আর এটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স যেটা জাভা সাপোর্ট করে না। এখন আসেন হচ্ছে মেথড ওভাররাইডিং হচ্ছে কি জিনিস, একটু আমি এই বিষয়ে কথা বলবো। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? ওকে ওকে, ঠিক আছে। এখন মেথড ওভাররাইডিং বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি। আমি রেকর্ডিং করতেছি, সমস্যা নেই। মেথড ওভাররাইডিং বিষয়টা নিয়ে আমি কথা বলি, সেটা হচ্ছে যে মেথড ওভাররাইডিং হচ্ছে যে মেথড ওভারলোডিং তো আমরা জানি, মেথড ওভারলোডিং জানি যে একই নামে যখন আমার একাধিক মেথড ডিক্লেয়ার করা হবে, তখন সেই মেথডগুলোকে আমরা যেভাবে হ্যান্ডেল করব বা সেটাকে আমরা বলি মেথড ওভারলোডিং। আর ওভাররাইডিং হচ্ছে যে একই নামে মেথড, কিন্তু আমার এটার মধ্যে একটু ডিফারেন্সটা কোথায় আমরা একটু দেখি। মেথড ওভাররাইডিংকে রান টাইম পলিমরফিজম বলে। মেথড ওভাররাইডিংয়ের মধ্যে পার্থক্যটা হচ্ছে খুব ভালো, গুরুত্বপূর্ণ। একটু এখানে খেয়াল করেন, এই যে মেথড ওভাররাইডিং, ওকে, মেথড ওভাররাইডিংয়ের মধ্যে একটু খেয়াল করেন এইখানে এক্সাম্পলটা একটু খেয়াল করি। এখানে হচ্ছে বিকেল নামে একটা ক্লাস আছে, বাইক নামের একটা ক্লাস আছে। এখন এই বাইক ক্লাসটা এক্সটেন্ড করছে বিকেল ক্লাসকে, তার মানে বিকেল ক্লাসটা হচ্ছে আমার এখানে কি ক্লাস, কে একজন বলেন তো? বিকেল ক্লাসটা প্যারেন্ট ক্লাস। ওকে, প্যারেন্ট ক্লাসকে বাইক ক্লাস মানে কি চাইল্ড ক্লাস এক্সটেন্ড করতেছে। ওকে, তার মানে এই প্যারেন্ট ক্লাসের মধ্যে যা আছে সব কিছুর মালিক এখন কে? চাইল্ড ক্লাস। এখন চাইল্ড ক্লাসের আমি অবজেক্ট ক্রিয়েট করলাম বাইক ডট রান দিলাম, এই যে বিকেল ক্লাসের এই মেথডটা রান হয়ে গেল, সেখানে রান হয়ে গেল। আপনারা জাস্ট কিছু না, আপনারা এই যে এই জিডিবি অনলাইন কম্পাইলার আছে না, ওইখানে যে জাস্ট এই কোডগুলো কপি করে করে বা প্রোগ্রামাইজে হচ্ছে মেন ক্লাসের মেন মেথডটা সবার আগে দিতে হবে। এখন কম্পাইলার যখন রান হবে তখন সবার আগে কম্পাইলার মেন ক্লাসের মেন মেথডের ভিতরে আসবে, এসে দেখবে যে এখানে বাইক ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা আছে, বাইক ডট রান দেওয়া আছে। যখন দেখবে যে বাইক রান হচ্ছে আবার বিকেল ক্লাসের মেথড, কিন্তু রান হচ্ছে কি বাইক ক্লাসের সাথে এক্সটেন্ড রিলেশনে আছে, মানে প্যারেন্ট চাইল্ড রিলেশনে আছে, তখন সেইটাকে রান করে দিবে। ওকে, এখন একটা বিষয় একটু খেয়াল করেন। এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, এখন রান নামে একটা মেথড, এটা প্যারেন্ট ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করা আছে, রান নামে একটা মেথড যেটা বাইক ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করা আছে, তাই না? একই নামে মেথড দুইটা ক্লাসের মধ্যে ডিফাইন করা আছে। তো এই ক্ষেত্রে যখন আমি অবজেক্ট ক্রিয়েট করে বাইক ডট রান দিব, তখন এখন কম্পাইলার কাকে রান করবে, এইটা হচ্ছে মূল বিষয়। এটা হচ্ছে মেথড ওভারলোডিং হচ্ছে যে একই নামে মেথড, এখন আমি যখন মেথডকে কল করতেছি কোন মেথডের কাছে যাবে এটা আমরা বুঝতাম হচ্ছে প্যারামিটারের সাইজ দেখে, রিটার্ন টাইপ দেখে, ডাটা টাইপ দেখে আমরা ডিফাইন করতাম। বোঝা গেছে? এটা হচ্ছে একই নামে মেথড, বাট
এখন কোন মেথডে রান হবে এইটা আমি কীভাবে, যে রান টাইম পলিমরফিজম, মানে যে যখন আমি প্রোগ্রাম রান করতে যাব তখন আমার এই প্রবলেমটা ক্রিয়েট হবে। সেটা হচ্ছে দেখেন, আমি জানি হচ্ছে বাইক ক্লাসের সাথে ভিকেল ক্লাস হচ্ছে চাইল্ড প্যারেন্ট রিলেশনশিপ ক্যারি করতেছে। ওকে, এখন আমি যখন প্যারেন্ট ক্লাসের চাইল্ড ক্লাস মানে বাইক ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে আমি যখন প্যারেন্ট ক্লাসের মেথডকে কল করব, তখন প্যারেন্ট ক্লাসের মেথডের মধ্যে যেটা আছে সেটা প্রিন্ট হবে নর্মালি অ্যাজ ইউজুয়াল, তাই না? কিন্তু আমি যখন বাইক ডট রান দিব, নর্মালি আগের বার কী করছিলাম, বাইক ডট রান দিয়েছিলাম, তখন সে কী করছিল, ভিকেল ক্লাসের রান মেথডটাকে রান করছিল, কারণ বাইক ক্লাসের মধ্যে রান নামে কোনো মেথড ছিল না। এখন একই নামের মেথড বাইক ক্লাসের মধ্যেও আছে, একই নামের মেথড ভিকেল ক্লাসের মধ্যেও আছে। এখন সে কোনটাকে রান করবে? বিকজ বাইকের মধ্যে এখন এই বাইক ক্লাস কিন্তু রান ক্লাসেরও মালিক, আবার সে এই রান মেথডেরও মালিক, সে দুইটা রান মেথডের মালিক। এখন নর্মালি আমি একটু বলি যে কম্পাইলার সবার আগে নিজের ক্লাসের মেথডকে আগে প্রায়োরিটি দেয়। আমি কি বলছি বোঝা গেছে? এই টাইপের কেসের ক্ষেত্রে, মেথড ওভাররাইডিংয়ের ক্ষেত্রে কম্পাইলার সবার আগে কাকে প্রায়োরিটি দিবে? যেই ক্লাসের অবজেক্ট সেই ক্লাসের মেথডকে সে আগে প্রায়োরিটি দিবে। ওকে, আপনি একটু খেয়াল করেন, আমি যখন এই যে নিউ বাইক দিলাম, এই বাইক ডট রান দিল, কম্পাইলার সবার আগে এইখানে আসলো, এখানে আসার পরে সে এই জিনিসটা দেখলো বাইক ডট রান। এখন সে দেখতেছে বাইক ক্লাসের রান নামেও অবজেক্ট আছে, আবার ভিকেল ক্লাসের রান নামের অবজেক্টের মালিকও বাইক। এখন সে কাকে প্রিন্ট দিবে? এখন আমি কি বলছি, যেই ক্লাসের অবজেক্ট সেই ক্লাসের মেথডকে সে আগে প্রায়োরিটি দিবে। এখন কোন ক্লাসের অবজেক্ট? বাইক ক্লাসের যেহেতু অবজেক্ট, তার মানে বাইক ক্লাসের রান মেথডের মধ্যে যেই জিনিসটা আছে সেটাকে সে আগে কি করবে? প্রিন্ট দিবে। মেথড ওভাররাইডিং জিনিসটা কি আমরা বুঝতে পারছি? হ্যালো? ওকে, ঠিক আছে। এখন একটু খেয়াল করেন, এখানে একটা ইউএমএল শেয়ার করা আছে, এটা হচ্ছে একটা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, মানে একটা প্যারেন্ট আর দুইটা চাইল্ড। ওকে, তো হিউম্যান নামে একটা ক্লাস আছে, বয় গার্ল নামে দুইটা ক্লাস আছে, এবং এই ক্লাসের মধ্যে ইট নামে একটা মেথড আছে, এই দুইটা ক্লাসের মধ্যেও ইট নামে মেথড আছে। ওকে, কিন্তু এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে দুইটা ক্লাসের মধ্যে আবার কি করা আছে, দুইটা মেইন মেথড ডিক্লেয়ার করা আছে। দুইটা ক্লাসের মধ্যে মেইন মেথড ডিক্লেয়ার করা যাবে না। মেইন মেথড একটা জাভা ফাইলের মধ্যে একটা মেইন মেথডই থাকে। সেক্ষেত্রে আমাদের ওই যে ভুলটা সংশোধন করার ওয়ে হচ্ছে, আমরা গত ইন্টারফেসের সময় দেখাইছিলাম যে মেইন ক্লাসের একটা মেইন মেথডকে আমরা নিচে কি করব, ড্র করে তার সাথে আমরা অ্যাসোসিয়েশন রিলেশনটা মানে নর্মাল একটা দাগ দিয়ে আমরা কি করব, ওই ক্লাসের ভিতর থেকে অন্য ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে করে প্রিন্ট দিব আর কি, অ্যাসোসিয়েশনে যে কাজ করছি আর কি। এখন আসেন হচ্ছে মেন বিষয় হচ্ছে যে আমি যদি চাই, কেউ কিন্তু কোশ্চেন করলেন না যে যদি আমি এই ক্লাসের রানটাকে রান করতে চাই তখন আমি কি করব। আমার এখন ইচ্ছা হলো যে আমি কি করব, সরি আমি নিজের ক্লাস না, আমি আমার প্যারেন্ট ক্লাসের রান মেথডটাকে রান করব। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনি বাইক ডট রান লিখছেন না, বাইক ডট রানের এইখানে আপনি জাস্ট সুপার কথাটা ইউজ করতে হবে। আপনাকে কি কথা ইউজ করতে হবে? সুপার কথা ইউজ করতে হবে। ওকে, সুপার কথা বলতে আমরা একটু সুপার কিওয়ার্ডটা দেখি। সুপার কিওয়ার্ড হচ্ছে দিস কিওয়ার্ডের মতো। দিস কিওয়ার্ডটা আমরা কেন ইউজ করতাম আমি বলছিলাম যে আমার লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলকে আইডেন্টিফাই করার জন্য, ডিফারেন্সিয়েট করার জন্য আমি যখন দিস ডট কোনো ভেরিয়েবলের নাম লিখব তখন ওই ভেরিয়েবলটা দ্বারা গ্লোবাল ভেরিয়েবলকে আইডেন্টিফাই করবে। আর যখন আমি সুপার ডট কোনো ভেরিয়েবলের নাম লিখব তখন ওই ভেরিয়েবলটা দ্বারা আমার প্যারেন্ট ক্লাসের যে ভেরিয়েবল আছে সেটাকে বোঝাবে। আমি সুপার ডট কোনো মেথডের নাম যদি লিখি তখন এই মেথডটা দ্বারা আমার প্যারেন্ট ক্লাসের মধ্যে যে মেথডটা আছে সেটাকে বোঝাবে। এখন আমি যদি বাইক ডট রান না লিখে আমি সুপার ডট রান দিতাম তখন আমার রান ক্লাসের মধ্যে যে মেথডটা আছে সেই মেথডটাই কিন্তু প্রিন্ট হতো। ওকে, তো আবার শুধু সুপার দিয়ে আমি যদি এরকম মেথড মতো দিই সেটা হচ্ছে আমার কনস্ট্রাক্টরকে বোঝাবে, প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে, মানে প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবলকে বোঝানোর জন্য সুপার ডট ভেরিয়েবল। এটা কোথায় দিব? এটা হচ্ছে আমার চাইল্ড ক্লাসের ভিতর থেকে। আমার এখন মনে হচ্ছে একই নামে ভেরিয়েবল বা একই নামে মেথড বা কনস্ট্রাক্টর কল করা হয়েছে। তো আমি যখন আমার চাইল্ড ক্লাসের ভিতর থেকে আমি যখন আমার প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবল মেথড বা ওই একই নামে ভেরিয়েবল বা একই নামের মেথডকে আমি যখন কল করতে চাবো তখন আমাকে সুপার কিওয়ার্ডটাকে ইউজ করতে হবে। ওকে, তো আমরা একটু এক্সাম্পল দেখলে বুঝে যাব। এই যেখানে কয়েকটা এক্সাম্পল আছে, আমরা একটু মাউসের কার্সারের দিকে তাকাই যে আমি এইখানে কি করলাম, এখানে বাইক আর ভিকেল সেম, এখানে স্পিডের মধ্যে 50কে ইনসার্ট করছি, এখানে স্পিডের মধ্যে 100কে ইনসার্ট করছি। এখন আমি বি ডট নিউ বাইক বি ডট ডিসপ্লে, বি হচ্ছে কি বাইক ক্লাসের ভেরিয়েবল, আমি যখন বি ডট ডিসপ্লে দিব তখন আমার কি প্রিন্ট হবে কেউ একজন বলতে পারবেন? এখানে 50 প্রিন্ট হবে না 100 প্রিন্ট হবে?
100 প্রিন্ট হবে, কারণ হচ্ছে বি হচ্ছে বাইক ক্লাসের অবজেক্ট, এবং সে বাইক ক্লাসের বি ডট ডিসপ্লে দিলে যখন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেনের মধ্যে যখন স্পিড পাবে, এই স্পিডটা দিয়ে সে কাকে প্রায়োরিটি দেবে? সে তার নিজের ক্লাসের ভ্যালুকে আগে প্রায়োরিটি দেবে, যদিও এই ভিকেল ক্লাসের স্পিডের মালিকও এখন বাইক। ওকে, সো সে এখানে 100 প্রিন্ট দেবে। কিন্তু আমি যদি এখানে জাস্ট সুপার ডট স্পিড কথাটা লিখি, এই স্পিডের আগে যদি আমি সুপার ডট স্পিড লিখি, তখন কিন্তু কম্পাইলার বুঝবে সে নিজের ক্লাসের স্পিডকে বোঝাচ্ছে না, সে তার সুপার ক্লাস অথবা প্যারেন্ট ক্লাসের স্পিড মেথডকে বোঝাচ্ছে। তখন সে কত প্রিন্ট দিবে? 50। আমি কি বুঝাইতে পারছি? ওকে, এখন একটু খেয়াল করেন, সুপার ক্লাসের মধ্যে আবার সুপার ক্লাসের এটা হচ্ছে ভেরিয়েবল দিয়ে বোঝালাম যে আমি যদি সুপার ক্লাসের কোনো মেথডকে যদি প্রিন্ট দিতে চাই, আবার আমি যদি ভেরিয়েবলকে যদি কোনো প্রিন্ট দিতে চাই, আমি যদি আবার সেম কাজটা যদি আমি করি যে আমি যদি আমার ইসের ভিতরে আমি যদি আমি যদি আমার প্যারেন্ট ক্লাসের কোনো মেথডকে প্রিন্ট দিতে চাই, একই নামের মেথড, একটু দেখেন এইখানে ডিসপ্লে আছে কার এক্সটেন্ড ভিকেল, তার মানে ভিকেল হচ্ছে আমার সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস, কার হচ্ছে আমার চাইল্ড ক্লাস অথবা সাব ক্লাস। এখন কার ডট এক্সটেন্ড যখন দিব, এই ভিকেল ক্লাসের মধ্যে যে স্পিড ডিসপ্লে মেথড দুইটা আছে, এই দুইটা মেথডের মালিক কিন্তু কার ক্লাস হয়ে যাবে। কার ক্লাসের নিজস্ব একটা আবার ডিসপ্লে মেথড আছে, মানে একই নামে মেথড তার প্যারেন্ট ক্লাসের মধ্যেও আছে, তার নিজের মধ্যেও আছে। এখন আমি কার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম সি ওয়ান ডট জন ডিসপ্লে যখন কল করতেছি, তখন সে তার নিজের ক্লাসের ডিসপ্লে মেথডকে আগে প্রায়োরিটি দিবে নাকি তার প্যারেন্ট ক্লাসের ডিসপ্লে মেথডকে আগে প্রায়োরিটি দিবে? আমি কি বলছি যে নিজের ক্লাসের অবজেক্ট হইলে সে কাকে প্রায়োরিটি দিবে? যেই ক্লাসের অবজেক্ট সেই ক্লাসের মেথডকে সে আগে প্রায়োরিটি দেবে। মানে সি ওয়ান ডট ডিসপ্লে দিতে সে কিন্তু এই ভিকেল ক্লাসের ডিসপ্লে মেথডটাকে সে প্রিন্ট দিবে না, সে কাকে প্রিন্ট দিবে? তার নিজের ক্লাসের মধ্যে যে ডিসপ্লে মেথড আছে সেটাকে সে প্রিন্ট দিবে। ওকে, সো এইখানে যদি সে প্রিন্ট দেয়, সো এইখানে দেওয়া আছে সুপার ডট ডিসপ্লে। এই সুপার ডট ডিসপ্লে যখন পাবে তখন সে এইখান থেকে চলে যাবে কোথায়? এখান থেকে সে চলে যাবে তার প্যারেন্ট ক্লাসের কাছে। প্যারেন্ট ক্লাসের মধ্যে ডিসপ্লে মেথডের মধ্যে যেটা আছে যে বিকাল স্পিড ইকুয়াল টু প্লাস স্পিড, যেহেতু এটা এই ক্লাসের মধ্যে স্পিড মেথডকে বোঝাচ্ছে, তো দ্যাট মিনস সে তার নিজের ক্লাসের ভ্যালুটাকে সে আগে প্রিন্ট দেবে, সেখানে প্রিন্ট দিবে বিকাল স্পিড ইজ ইকুয়াল টু 50। তারপরে সে প্রিন্ট দিবে সিস্টেম আউট ডট প্রিন্টে কার স্পিড ইজ ইকুয়াল টু সুপার ডট স্পিড। তার মানে সুপার ডট স্পিড এখানে যেহেতু বলছে, তার মানে সে তার ভিকেল ক্লাসের মধ্যে যে স্পিড মেথডটা আছে সেটাকে সে এখানে প্রিন্ট দিবে। ওকে, সো দ্যাট মিনস এখানে ভিকেল স্পিড ইজ ইকুয়াল টু কত? 50 প্রিন্ট হবে, কার স্পিড ইজ ইকুয়াল টু 50 প্রিন্ট হবে। তারপর আর কিছু না, কম্পাইলার আবার এখান থেকে বের। এখানে আমার প্রোগ্রামের আউটপুটটা এখানে ভুল আছে, এখানে দিস ইজ সাব ক্লাস, দিস ইজ সুপার ক্লাস, এটা হচ্ছে ভুল। এখানে প্রথম আউটপুটটা হবে এই যে সুপার ডট ডিসপ্লে যখন আসবে তখন সে এইখান থেকে প্রিন্ট দিবে হচ্ছে কি বিকাল স্পিড ইকুয়াল টু 50, আর এই লাইনের পরে সে আবার এখানে থেকে সে প্রিন্ট দিবে কার স্পিড ইজ ইকুয়াল টু সুপার ডট স্পিড, মানে কার স্পিড ইজ ইকুয়াল টু কি 50। আমার কথা কি বুঝতে পারছেন? আমার এই এক্সাম্পলটা কি বুঝতে পারছেন আপনারা? হ্যালো, ওকে, একটু বুঝেন, আজকের ক্লাসটাও করেন একটু রেগুলার তাইলে। এখন আসেন হচ্ছে যদি কনস্ট্রাক্টরের ক্ষেত্রে কী হবে, কনস্ট্রাক্টরের ক্ষেত্রে কী হবে আমরা এটা একটু দেখে আসি, সেটা একটু খেয়াল করেন। আমরা এইখানে এই প্রত্যেকটা প্রোগ্রাম দেখেন, এই প্রত্যেকটা প্রোগ্রাম রান করা যায়। আপনারা জাস্ট প্রোগ্রামাইজ জাভা বা জিজিবি জাভা এখানে যদি যান, এখান থেকেও রান করে নিতে পারেন। আপনি জাস্ট কিছু না, যে আপনার মেন ক্লাসের মেন মেথড যেটা আছে সেটাকে আগে প্রিন্ট দিবেন, আগে 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 এখানে লিখবেন মেন ক্লাসের মেন মেথডটাকে, আর তারপরে এখানে তো ওইভাবে ফরম্যাট হবে না, আর অন্য ক্লাসগুলো নিচে দিবেন। এটা হচ্ছে নিয়ম আর কি অনলাইন কম্পাইলারে। আর অফলাইন কম্পাইলারে তো কোনো এই যে বিকাল ইজ ফিজিক্যাল টু 50, কার ইজ ফিজিক্যাল টু 50। ওকে, সো এখন আসেন সুপার সুপার কিওয়ার্ড দিয়ে আমি কিভাবে এইটাকে ক্র্যাক করতে পারি একটু দেখেন। এটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা সুপার ডট স্পিড দিয়ে আমি কী করলাম, প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবলকে অ্যাক্সেস করলাম। তারপর সুপার ডট মেথড দিয়ে হচ্ছে আমি আমার প্যারেন্ট ক্লাসের মেথডটাকে করছি। কোন ক্ষেত্রে? একই নামে যদি মেথড আমার প্যারেন্ট ক্লাস সাব ক্লাস দুইটার মধ্যেই ডিক্লেয়ার করা থাকে। আবার দুইটা ক্লাসের ক্ষেত্রে যদি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা থাকে, আমার প্যারেন্ট ক্লাসের ক্ষেত্রে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা আছে, আমার
চাইল্ড ক্লাসের ক্ষেত্রে কনস্ট্রাক্টর যখন কনস্ট্রাক্টর কল হবে তখন সে কার কাছে যাবে, কম্পাইলার কার কাছে যাবে। তো এইখানে দেখেন, এইখানে কিন্তু দেখেন এই কার নিউ আমরা জানি এইভাবে এই সাথে সাথে কী হয়, আমার ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয়, তাই না? যদি আমার কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা থাকে সে কনস্ট্রাক্টরের কাছে সে চলে যাবে। সো এইখানে দেখেন ভিকেল ক্লাসের একটা স্পিড নামে ভেরিয়েবল আছে যেটার ভ্যালু 50। আবার ভিকেল ক্লাসের আবার একটা কনস্ট্রাক্টর ক্লিয়ার আছে যে ভিকেল নামে এক ক্লাসের নামে যদি মেথড থাকে তার মানে হচ্ছে কনস্ট্রাক্টর। এই যে দেওয়া আছে ভিকেল ইজ ক্রিয়েটেড, আর দিস স্পিড ইকুয়াল টু স্পিড, দিস স্পিড ইকুয়াল টু স্পিড। এখানে কনস্ট্রাক্টর হচ্ছে একটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, মানে এই কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালু পাস হবে। কোত্থেকে ভ্যালু পাস হবে আমরা পরে দেখবো আর কি। আর দিস ডট স্পিড ইজ ইকুয়াল টু স্পিড বলতে এইটা হচ্ছে আমার লোকাল ভেরিয়েবল থেকে আমার গ্লোবাল ভেরিয়েবল, মানে হচ্ছে আমার এই ক্লাসের ভিতরে যে স্পিড নামের মেথড আছে এইটারে আমার কনস্ট্রাক্টরের থ্রুতে কী হবে, ভ্যালু পাস হবে। ভিকাল ইজ ক্রিয়েটেড এই কথাটা প্রিন্ট হবে, তারপরে এর মধ্যে যে ভ্যালু আসবে সেই ভ্যালুটা আমার এই ভেরিয়েবলের মধ্যে চলে যাবে। যদি এই ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু দেওয়া আছে ওইটা রিপ্লেস হয়ে যাবে আর কি। তো কম্পাইলার সবার আগে মেইন মেথডের মেইন ক্লাসের ভিতরে আসে। আমি এই যে জিনিসটা যে প্রিন্ট হলো, কীভাবে প্রিন্ট হলো আমরা একটু দেখব। তো প্রথমে হচ্ছে কম্পাইলার, আমার মাউসের কার্সারের দিকে তাকান, প্রথমে কম্পাইলার মেইন ক্লাসের মেইন মেথডের ভিতরে আসলো। এখানে কার ক্লাস কিন্তু ভিকেল ক্লাসের সাথে এক্সটেন্ড রিলেশন, মানে ভিকেল ক্লাসের সাথে কার ক্লাসের চাইল্ড প্যারেন্ট রিলেশন ক্রিয়েট আছে আর কি। তো C1 ইজ ইকুয়াল টু নিউ কার, এই যে এই কথাটা যখন লিখছি তখনই দেখেন এই কার ক্লাসের একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা আছে। সে কার ক্লাসের কনস্ট্রাক্টরের কাছে চলে যাবে। এই মেথডটা কিন্তু সে রিড করবে না, তার আগেই সে এখান থেকে কী করবে, কম্পাইলার কার ক্লাসের কনস্ট্রাক্টরের কাছে চলে গেল। কার ক্লাসের কনস্ট্রাক্টরের কাছে যাওয়ার পরে সে এখানে লেখা পাইছে যে সুপার 100, সুপার 100। এখানে এই যে শুধু সুপার 100 দিছি। আমি ওই যে বললাম, আমি যদি আমার প্যারেন্ট ক্লাস সরি আমার আমার চাইল্ড ক্লাস থেকে যদি আমার প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কল যদি করতে চাই, আমাকে শুধু সুপার কথা লিখতে হবে। এই যে আমরা উপরে কিছুক্ষণ আগে বলছিলাম এই যে শুধু সুপার কথা আমাকে ইউজ করতে হবে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কল করার জন্য। আমি যখনই কি করলাম, আমি যখনই এইখান থেকে আসার পরে সুপার ডট 100 সুপারের মধ্যে 100 দিলাম, তখন এইখান থেকে আমার কম্পাইলার চলে গেল এখানে শুধু সুপার কল করাতে বুঝছে সে সুপার ক্লাসের কনস্ট্রাক্টরের কাছে যাবে। তখন সে 100 টাকা কার কাছে পাস করে দিল, এই স্পিডের কাছে দিয়ে দিল। স্পিডের কাছে যখন দিয়ে দিল কম্পাইলার এইখান থেকে চলে গেল এইখানে 100 নিয়ে। তারপরে এখানে প্রথমে সে প্রিন্ট দিল ভিকেল ইজ ক্রিয়েটেড, প্রিন্ট দেওয়া শেষ। তারপরে এই যে কনস্ট্রাক্টরের মাধ্যমে যে 100 পাস হয়েছে সেই 100টা সে হচ্ছে এইখানে রিপ্লেস করে 50 জায়গায় কত দিয়ে দিল, 100 দিয়ে দিল। এই যে দিস ডট স্পিড ইজ ইকুয়াল টু স্পিড, মানে এখন কি আর স্পিডের ভ্যালু 50 না, এখন স্পিডের ভ্যালু কত, 100। এখন এইটা দিয়ে সে এখান থেকে বের হয়ে চলে আসলো। এখন এই যে প্রিন্ট হয়ে গেছে কার ইজ ভিকেল ইজ ক্রিয়েটেড, এই লাইনটা প্রথমে প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। প্রিন্ট হয়ে আবার সে কোথায় আসবে, এখান থেকে কম্পাইলার আবার যেখান থেকে আসছিলো সেখানে ব্যাক করবে। সুপার 100-এ আসছিলো, সুপার 100-এর নিচের লাইনে ব্যাক করলো। এখানে এসে সে আবার প্রিন্ট দিবে হচ্ছে কি, সিস্টেম ডট আউট ডট ইজ ইকাল টু কার ইজ ক্রিয়েটেড। এই যে প্রথমে প্রিন্ট হলো কি আমার ভিকেল ইজ ক্রিয়েটেড, এই যে ভিকেল ইজ ক্রিয়েটেড, তারপরে প্রিন্ট হলো আমার কার ইজ ক্রিয়েটেড। ওকে, প্রিন্ট হওয়া শেষ। এই দুটো যখন প্রিন্ট হয়ে গেল তারপরে আসলো হচ্ছে আমার এইখান থেকে আমার কনস্ট্রাক্টরের কাজ শেষ, এরপর আর কনস্ট্রাক্টর এখানে কোনো কাজ নাই। সো এখান থেকে কনস্ট্রাক্টর আবার ব্যাক করলো কোথায়, এইখানে যেখান থেকে আসছিলো সেখানে ব্যাক করলো। এরপরে নিচে দেওয়া আছে কি C1 ডট ডিসপ্লে, C1 ডট ডিসপ্লে যখন পাইলো তখন সে সরাসরি এখানে এর কাছে চলে গেল, এই যে ডিসপ্লের কাছে চলে গেল। ওকে, কার ক্লাসের ডিসপ্লের কাছে চলে গেল, বিকজ ভিকল ক্লাসের এখানে কোনো ডিসপ্লে নামে কোনো কিছু ডিক্লেয়ার করা নাই। এখানে দেওয়া আছে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ইজ ইকুয়াল টু ভিকেল স্পিড ইজ ইকুয়াল টু সুপার ডট স্পিড। সুপার ডট স্পিড বলতে এখানে হচ্ছে আমার প্যারেন্ট ক্লাসের সুপার ভেরিয়েবলের মধ্যে যত স্টোর করা আছে সেই ভ্যালুটা এখানে প্রিন্ট হবে। এখন আমি তো আগেই কী করছি, যে সুপার 100 দিয়ে তো আমার 50 জায়গায় আমি রিপ্লেস করে 100 বানাই রাখছি, তাই না? তো এখন আমি যখন সুপার ক্লাসের স্পিড ভেরিয়েবলকে প্রিন্ট দিব তখন সে আমাকে 100-ই প্রিন্ট করে দেখাবে। আবার কার ক্লাসের ক্ষেত্রেও এখানে আমি স্পিড দিলে আমার সে 100-ই দেখাবে, বিকজ স্পিড নামে এখানে একটাই মেথড আছে, একটাই ভেরিয়েবল আছে। তা আমি এখানে সুপার ডট স্পিড দিলেও 100 আসতো, শুধু স্পিড দিলেও আমার এখানে 100-ই আসতো, আমার কোনো সমস্যা ছিল না। তো এই এক্সাম্পলটা কি আমরা বুঝতে পারছি সবাই কীভাবে এই লেখাগুলো প্রিন্ট হলো? হ্যালো? তো সেমভাবে, হ্যাঁ সেমভাবে, এত কঠিন কোনো কিছু না, সেমভাবে এই এক্সাম্পলটা কাজ করছে। কম্পাইলার এখান থেকে রান হলো, এই লাইনটা রিড করার সাথে সাথে সে চলে গেল এইখানে। এখান থেকে আসার পরে সুপার ডট রেড, সুপার কথা দেখে সে চলে গেল হচ্ছে ভিকেল ক্লাসের কনস্ট্রাক্টরের কাছে। এই যে রেডটাকে সে কালারের মধ্যে পাস করে দিল, পাস করে দেওয়ার পরে এখানে ভিকেল কালার ইজ ক্রিয়েটেড,
এই লাইনটা প্রিন্ট হয়ে গেল, বুঝছেন? কালারের ভ্যালু কত দিছিলেন, এখানে রেড, কি প্রিন্ট হবে, রেড প্রিন্ট হবে। তারপরে আবার কম্পাইলার এখানে ব্যাক করলো, এখানে প্রিন্ট দিল সিস্টেম ডট আউট, এখানে দিলে কার্ড ইজ ক্রিয়েটেড দিয়ে একটা নিউ লাইন ক্রিয়েট হলো। এই দুইটা লাইন প্রিন্ট করার পরে আবার কম্পাইলার এখানে আসলো, এখানে আসার পরে কম্পাইলার আবার এখানে চলে গেল। সিওন ডট ডিসপ্লে দিছে। এখন দেখেন এই ক্লাসেরও ডিসপ্লে মেথড আছে, এই ক্লাসেরও ডিসপ্লে মেথড আছে। এখন কম্পাইলার কার কাছে যাবে, যেই ক্লাসের অবজেক্ট সেই ক্লাসের মেথডকে সে আগের প্রায়োরিটি দিবে। তার মানে সিওন ডট ডিসপ্লে পাইলে সে তার নিজের ক্লাসের ডিসপ্লে মেথডকে আগে আসলো। এখানে দেখলো সুপার ডট ডিসপ্লে লেখা, সুপার ডট ডিসপ্লে যখন পেলো তখন সে এইখান থেকে চলে গেল এইখানে। এইখানে দেওয়া আছে যে দ্য ভিকেল স্পিড ইজ প্লাস স্পিড। প্লাস স্পিড বলতে এই স্পিডটা হচ্ছে যেহেতু ভিকেল ক্লাসের স্পিড, দ্যাট মিনস এখানে প্রিন্ট হবে 50। তারপরে হচ্ছে এইখানে আসলো, আবার এইখানে কাজ শেষ, এখান থেকে আবার এইখানে আসলো, এইখানে আসার পরে এখানে সিস্টেম যখন ভিকেল স্পিড ইজ সুপার ডট স্পিড, সুপার ডট স্পিড যেহেতু বলছে তার মানে এর নিজস্ব কিন্তু একটা স্পিড মেথড আছে, এটার ভ্যালু হচ্ছে 100। সুপার ডট স্পিড দিলে এখানে প্রিন্ট হবে 50, কারণ এটা প্যারেন্ট ক্লাসের স্পিডের ভ্যালু প্রিন্ট দেবে। আর কার স্পিড ইজ ইকুয়াল টু শুধু স্পিড দিলে সে নিজের ক্লাসের স্পিডের ভ্যালুকে প্রিন্ট দিবে, তার মানে সে 100 প্রিন্ট দিবে। তার মানে এখানে প্রথমে প্রিন্ট হবে ভিকেল স্পিড, ভিকেল ইজ ক্রিয়েটেড উইথ কালার রেড, তারপরে প্রিন্ট হবে কার ইজ ক্রিয়েটেড, তারপরে একটা নিউ লাইন যাবে, তারপরে প্রিন্ট হবে হচ্ছে দ্য ভিকেল স্পিড ইজ 50, তারপরে ভিকেল স্পিড ইজ সুপার ডট স্পিড দেওয়া তো আবার 50 প্রিন্ট হবে, তারপর কার স্পিড ইজ, এখানে শুধু স্পিডটা মানে হচ্ছে 100, বুঝছে? এখানে প্রিন্ট হবে। আপনারা যদি করেন, আপনারা এই প্রোগ্রামটা এখান থেকে কপি করে করে যে আগে যেভাবে রান করলাম রান করে আপনারা চেক করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটার ইউএমএল হচ্ছে এইটা, বোঝা গেছে? দেখেন স্পিড এখানে একটি ভুল আছে, এখানে হ্যাশ দেওয়া আছে, তার মানে আমার এখানে ইন্টের আগে কি আসবে, প্রাইভেট কথাটা লিখতে হবে, সরি প্রোটেক্টেড কথাটা লিখতে হবে। আমি যখন প্রোটেক্টেড দিয়ে দিব তখন ওকে শুধুমাত্র চাইল্ড ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, তো এখানে ভুল হচ্ছে ওই একটাই। তারপর এই দেখেন এই পার্সন ক্লাসটাকে আমরা এখন করতে পারবো, আমরা একটু দেখেন তো সবাই, একটু সবাই মনোযোগ দেন এখানে। হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, দেখুন এই পার্সন হচ্ছে কি আমার একটা প্যারেন্ট ক্লাস, আর স্টুডেন্ট হচ্ছে আমার একটা চাইল্ড ক্লাস। এখন প্যারেন্ট ক্লাসকে আমি চাইল্ড ক্লাসের মধ্যে এক্সটেন্ড করছি, পার্সন ক্লাসেরও একটা কনস্ট্রাক্টর আমি ডিফাইন করছি, স্ট্রিং ইন্ট। হ্যাঁ, সেই পার্সন ক্লাসের কনস্ট্রাক্টরে আবার দুইটা প্যারামিটার ভ্যালু পাস হচ্ছে। এই প্যারামিটারের মধ্যে ভ্যালু কীভাবে পাস হবে আমরা জানি, যে আগের বার আমরা দেখলাম এই যে সুপার ডট রেড যখন দিচ্ছে, আমি এখানে লিখছি সুপার রেড, আর এইখানে জাস্ট আমার লিখতে হবে এই যে সুপার, প্রথমে রেড স্ট্রিং একটা পার্সনের ভিতরে আমি প্রথমে স্ট্রিং হিসেবে আমি হচ্ছে স্ট্রিং হিসেবে একটা স্ট্রিং ভ্যালু দিলাম, তারপরে ইন্টিজার হিসেবে একটা এস দিলাম 21। তখন যখন দিব তখন এই যেমন বিকেল ক্লাসের একটা প্যারামিটার রিসিভার ছিল, এই তখন এই পার্সন ক্লাসের এই যে পার্সন ক্লাসেরও যেই কনস্ট্রাক্টর ক্রিয়েট হবে তার ওই যে প্যারামিটার রিসিভারের মধ্যে ভ্যালু দুইটার মাধ্যমে আমি কি করব, এই দুইটার মধ্যে এই দুইটা ভ্যালু বসাই দিব। ওকে, সো এইটা হচ্ছে আমি এইখান থেকে করতে হবে। আর এখানেও দেওয়া আছে এই যে অ্যাসিস্ট্যান্ট ক্লাস, দুইটার ভ্যালু দেওয়া আছে। সো এর মধ্যে নেম এজ আছে আর এর মধ্যে আইজিসিজিপি আছে। ডিসপ্লে মেথড দিয়ে আমার কী করতে হবে, নেম এজ আইজিসিজিপি তিনটাকে আমার প্রিন্ট করতে হবে। আবার এই স্টুডেন্ট ক্লাসের আবার নিজস্ব একটা আছে, কনস্ট্রাক্টর আছে। তা আমাদের কি করতে হবে, এই স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে দেখেন চারটা জিনিস পাস হয়েছে, একটা নাম, স্টুডেন্টের নাম, স্টুডেন্টের বয়স, তারপর স্টুডেন্টের আইডি, তারপরে ডাবলের মধ্যে স্টুডেন্টের সিজিপিএ। এখন নাম আর আইডিটা আমরা কি করব, এই স্টুডেন্ট ক্লাসের যে কনস্ট্রাক্টরের ভিতর দিয়ে আমরা কি করব, এই যে সুপার দিয়ে কি করব, নাম আর আইডিটাকে আমরা আবার এইখান থেকে কি করব, নাম আর আইডিটাকে আমরা আবার এই সুপার দিয়ে আমরা কি করব, এইখানে ওই পার্সন ক্লাসের যে কনস্ট্রাক্টর আছে তার কাছে পাস করে দিব নাম আর এসটা, আর আইডি আর সিজিপিএটা এইখানেই থাকতেছে। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমরা যখন এই যে মেইন ক্লাসের মধ্যে স্টুডেন্ট ক্লাসের যখন কনস্ট্রাক্টর ডিফাইন করব, এই যে স্টুডেন্ট ক্লাস আমরা যেমন কার ক্লাসের যে কনস্ট্রাক্টর ডিফাইন করছি না, এই যে ব্র্যাকেটের মধ্যে তো খালি, আর আমাদের এই পার্সন ক্লাসের স্টুডেন্ট নামে যে ক্লাসের যে কনস্ট্রাক্টর থাকবে এটা খালি থাকবে না, এটার ওই যখন আমি স্টুডেন্ট ক্লাসে যখন কনস্ট্রাক্টর অবজেক্ট ডিক্লেয়ার করব, এই অবজেক্ট ডিক্লেয়ার করার সময় প্যারামিটারে আমি চারটা ভ্যালু দিয়ে দিব, তার মধ্যে চারটা ভ্যালু হচ্ছে এর ভিতরে পাস হবে, এর ভিতর থেকে আবার সুপার দিয়ে আবার দুইটা ভ্যালু এর কাছে চলে যাবে, এর ভিতর থেকে আমি ওই দুইটাকে আবার পাস করে আবার প্রিন্ট করে নিয়ে আসবো। এই যে এখানে যেমন প্রিন্ট দিয়েছিলাম, ভ্যালু পাস করে আবার প্রিন্ট দিয়েছিলাম, এখান থেকে আমি এই পার্সন ক্লাসের ভিতর থেকে আমি আবার প্রিন্ট দিয়ে নিয়ে আসবো স্ট্রিং এবং ইন্টিজার, এই দুইটাকে আমি প্রিন্ট দিয়ে নিয়ে আসবো। আর এই এই আইডিয়া সিজিপিএ আর ইন্টার ডাবল এই দুইটার ভ্যালু আমি স্টুডেন্ট ক্লাস থেকে প্রিন্ট দিব। ওকে,
দিয়ে ডিসপ্লে মেথড একটা দেওয়া আছে, ডিসপ্লে মেথড দিয়ে আপনি একটা কিছু ডিসপ্লে করে দিতে পারেন, সমস্যা নাই, বা আরেকটা কিছু ডিসপ্লে করে দিতে পারেন, অথবা স্টুডেন্ট ক্লাসের ভিতর থেকে আপনি ডাইরেক্ট ডিসপ্লে করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এই ইউএমএলটা কি আমরা বুঝতে পারছি সবাই? হ্যালো, আমার কথা কি বোঝা যাচ্ছে? শোনেন, রেগুলার আপনি যদি বাসায় প্র্যাকটিস না করেন, শুধু ক্লাস করলে আপনি বুঝতে একটু অসুবিধা হবে, বোঝা গেছে? আপনাকে বাসায় পড়তে হবে। তো এই ইউএমএলটা কিন্তু আপনার বাসায় একটু প্র্যাকটিস করবেন হোমওয়ার্ক হিসেবে, তাহলে এক্সামের জন্য সুবিধা হবে। সো এইটাই ছিল হচ্ছে আমাদের মূলত ইনহেরিটেন্স, আর কঠিন কোনো কিছু না। সো ইনহেরিটেন্সের হচ্ছে দুইটা টাইপ, একটা হচ্ছে আর পলিমরফিজম। পলিমরফিজমের মধ্যে আমি অলরেডি মেথড ওভারলোডিং আমরা পড়ে ফেলছি, আমরা মিডের আগেই মেথড ওভারলোডিং পড়ছি, কনস্ট্রাক্টর ওভারলোডিং পড়ছি, আর আজকে হচ্ছে আমরা মেথড ওভাররাইডিংটা দেখলাম আর কি, রান টাইম পলিমরফিজম। তো মেথড ওভারলোডিং ওভাররাইডিংয়ের মধ্যে পার্থক্যটাও একটু বাসায় ভালো মতো পড়ে নেবেন। পাশাপাশি হচ্ছে আপনাদের এই যে এইটার হচ্ছে ইউএমএলটা দেখবেন উপরে এক্সাম্পলটার মতো, একটু বাসায় প্র্যাকটিস করে নেবেন। তারপর ইনহেরিটেন্সের ব্যবহার কেন, এটাও ইম্পর্টেন্ট, এটাও কোড ইউজেবিলিটি, মেথড ওভাররাইডিংয়ের সুবিধা কী, এগুলো একটু দেখে নিন, বুঝছেন? এইটা ছিল হচ্ছে আজকে মূলত। এখন আমি যদি বলি এক কথায় যে আগামীকালকের পরীক্ষায় আমাদের কোন কোন স্লাইডটা বেশি ইম্পর্টেন্ট ফোকাসে রাখতে হবে, যেটা হচ্ছে একটু বলি, দেখেন, ইনহেরিটেন্স অ্যান্ড পলিমরফিজম, এই যে স্লাইডটা পড়ালাম, এই স্লাইডটা তো ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, তাই না? এই স্লাইডের এক্সাম্পলগুলো একটু প্র্যাকটিস করবেন, তাহলেই পারবেন ইনশাল্লাহ, আশা করা যায় ভালো মতো। তারপরে বিষয়টা আসেন হচ্ছে, তারপরে হচ্ছে আসতেছে হচ্ছে আমার অ্যাবস্ট্রাকশন। মূলত আগামীকালকে আপনাদের ইনহেরিটেন্স এবং অ্যাবস্ট্রাকশন এই দুইটাকে ফোকাসে রেখেই আপনাকে পরীক্ষা দিতে হবে। ওকে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাকশন, এইটা নিয়ে গত ক্লাসে পড়ানো হয়েছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেসের মধ্যে, হ্যাঁ, আজকে তো পুরো দেখানো সম্ভব না বাবা, রেকর্ডিং আছে, তুমি দেখে নিও, সমস্যা নেই, ঠিক আছে? ইম্পর্টেন্ট আমি তো ওইগুলাই বলতেছি, আমি তো কথা বলতেছি, আমি তো কথা থেকে বুঝে নিতে হবে। তারপরে অ্যাবস্ট্রাকশনের ভিতরে দেখেন, অ্যাবস্ট্রাকশনের মধ্যে অ্যাবস্ট্রাকশনের দুইটা টাইপ আছে, অ্যাবস্ট্রাক্ট প্লাস ইন্টারফেস, দুইটার মধ্যে পার্থক্যটা কি আমরা একটু বুঝে বুঝে নিব, এখানে লেখা আছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিছু বৈশিষ্ট্য আছে, ইন্টারফেস ক্লাসের কিছু বৈশিষ্ট্য আছে। এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিব। কিছু রুলস আছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে কিছু করা যায় না, ইন্টারফেসের ক্ষেত্রে অনেক কিছু করা যায় না। তারপরে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডিফাইন করার নিয়ম, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, কিছু এক্সাম্পল, স্লাইডের এক্সাম্পলগুলো একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তারপরে এই যে এখানে কিছু ইউএমএল আছে, ইউএমএলটা ভুল আছে, যে দুইটা মেইন ক্লাসের জন্য দুইটা আলাদা আলাদা মেইন মেথড ডিক্লেয়ার করছে, দুইটা মেইন মেথড কখনোই থাকতে পারে না। ওকে, এইটা ঠিক আছে, যে এইটা হচ্ছে একটা মেইন মেথড দিয়ে কী করছে, সে সবগুলা এই চাইল্ড ক্লাসগুলোর অ্যাসোসিয়েশন রিলেশন করে এই মেইন ক্লাসের ভিতর থেকে হিউম্যান লায়ন বার্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে সে কল প্রিন্ট করে দিবে। লাস্ট ক্লাসে পড়াইছিলাম, আমি বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আমাকে অবশ্যই ইটালিক ফন্টে লিখতে হবে। ওকে, সো এই এক্সাম্পলটা একটু বাসায় প্র্যাকটিস করেন ভালো মতো, স্লাইডের এক্সাম্পলগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করলেই পারবেন ইনশাল্লাহ। তারপরে ইন্টারফেসের ক্ষেত্রে তো বলছি, খুবই ইন্টারফেস হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে, মানে একটা প্যারেন্টসের দুইটা চাইল্ডকে সাপোর্ট করে। এই যে আমরা ইন্টারফেসের ক্ষেত্রে আমরা দেখছিলাম, ইন্টারফেসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে এই সাইনটা দিতে হয় ইউএমএল ড্র করার ক্ষেত্রে, এবং ইউএমএলের ক্ষেত্রে আপনারা হচ্ছে এই অ্যাবস্ট্রাকশন এবং ইন্টারফেসের জন্য যে ইন্টারফেস, এই দুইটা স্লাইডের মধ্যে যে ইউএমএলগুলো আছে এগুলো আপনারা প্র্যাকটিস করলেই হবে আগামীকালকের এক্সামের জন্য। ওকে, সো মূলত অ্যাবস্ট্রাকশন আর ইনহেরিটেন্স এই দুইটা হচ্ছে আমাদের আগামীকালকের টপিক। লেকচার 1 থেকে 11 তো আমাদের পুরা সিলেবাস, তাই না? সিলেবাস তো বড় হবেই। আমার কথা কি বোঝা গেছে? এই যে আজকে আপনি ক্লাস করতেছেন, আজকে আপনি টপিকটা জানলেন, আপনি এখন ক্লাস না করলে আপনার কাছে ওই 1 থেকে 11ই, কথা বুঝতেছেন? তো মূলত হচ্ছে আপনি দুইটা স্লাইডকে ফোকাস দিবেন, একটা অ্যাবস্ট্রাকশন ইন জাভা, আর একটা হচ্ছে এই যে লেকচার 10 আর এই যে লেকচার 8, এই দুইটা স্লাইড হচ্ছে, এই দুইটা স্লাইডের উপরে যত ভালো প্রিপারেশন নিতে পারবেন আগামীকালকের পরীক্ষা আপনার জন্য তত ভালো হবে। আমার কথা কি বুঝতে পারছেন? হুম, হ্যালো। তারপরে যে মাল্টিপল ইনহেরিটেন্স আছে, মাল্টিপল ইনহেরিটেন্সের দেওয়া আছে, তারপরে ইউএমএল দেওয়া আছে, যে আমরা জানি ইন্টারফেসের মধ্যে যাবতীয় যা কিছু আছে সব কিছু বাই ডিফল্ট স্ট্যাটিক, ফাইনাল এবং সব কিছুই অ্যাবস্ট্রাক্ট, এখানে নন অ্যাবস্ট্রাক্ট কিছু থাকতে পারে না।
এই 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 জিনিসটা একটু বাসায় প্র্যাকটিস করলেন, ইএমএলটা বাসায় প্র্যাকটিস করলেন, ইএমএলটা বাসায় প্র্যাকটিস করলেন, ড্রয়িং ইএমএলটা অনেক ভালো প্র্যাকটিসের জন্য। এই যে এইটার একটা মাল্টিপল ইনহেরিটেন্স দেখানো হয়েছে, মাল্টিপল ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা কীভাবে লিখি, মাল্টিপল ইনহেরিটেন্সের মধ্যে আমি বলছি যে মাল্টিপল ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা লিখি হচ্ছে যে ফার্স্ট ইন্টারফেস, সেকেন্ড ইন্টারফেস। আমরা একটা ক্লাস দিয়ে আমরা ইমপ্লিমেন্ট দিয়ে আমরা দুইটা ইন্টারফেসের নাম দিয়ে দিব, দিয়ে আবার কী হবে, দুইটা ইন্টারফেসের মধ্যে যত মেথড আছে এই দুইটা মেথডের কাজ আমি একটার মধ্যে করে দেখাই দিতে পারবো। ওকে, সো এই ছিল হচ্ছে মূলত আমাদের ফাইনালের সিলেবাস। এখন ফাইনালের সিলেবাস নিয়ে যদি আপনাদের সিলেবাস আমি একবারে যদি সারমর্ম করে দিই, আগামীকাল আপনাদের 4 রকমের কোশ্চেন থাকবে। ওকে, 4 রকম কোশ্চেনের মধ্যে 4টা কোশ্চেনে 40 মার্ক। ক্লিয়ার? থিওরিটিক্যাল কোশ্চেন প্লাস হচ্ছে আপনাদের ইউএমএল ড্র করা, পাশাপাশি ইউএমএল থেকে আপনার সিনারিও থেকে ইউএমএল থেকে কোড, আবার সিনারিও থেকে ডিরেক্ট কোড, মানে সবই থাকবে আর কি। কোড হচ্ছে ধরে রাখেন অ্যারাউন্ড 30 মার্কসের কোড, আর 10 মার্কের হচ্ছে আপনার থিওরি অল অ্যারাউন্ড। বোঝা গেছে? ওকে, হ্যাঁ বলেন। না না, 10 মিনিট পরে শুরু করা যায় না বাবা, কারণ আমার সব শিডিউল করা হয়ে গেছে। এখন আমার আপনার কথায় রাখতে গেলে এখন আমার সব জায়গা থেকেই করতে হবে। কথা বলছেন, এগুলো তো একটা অটোনোমাস প্রসেস, আমার কথা বুঝতেছেন না? ওই 8:30-এর আগে আপনার কাছে মেইল আসবে, 8:30-এ লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে, 8:50-এ ডিসেবল হয়ে যাবে। কথা বুঝতেছেন? তো আগামীকালকে সবাই টাইম মতো 4টার সময় এক্সাম শুরু হবে। ক্লাস 10 মিনিট আগে যদি রুমে ক্লাস থেকে বাইরে ওয়েট করবেন, আর আমরা যদি 10 মিনিট পরে এক্সাম শুরু করি তাহলে আমরা 10 মিনিট পরেই খাতা নিব, সমস্যা নেই। যাদের ওভারল্যাপ এক্সাম আছে তারা টিচারের সাথে কথা বলেন, চাইলে দুইটা এক্সামই অ্যাটেন্ড করেন 50% 50% করে। বোঝা গেছে? তো এই বিষয়গুলো হচ্ছে মাথায় রাখেন। আগামীকালকের এক্সাম যদি আপনি অ্যাটেন্ড করেন, আপনি যদি প্রিপারেশন থাকে আপনার প্রপার, আপনার 2 ঘন্টা সময় লাগবে না। বোঝা গেছে? কারণ 2 ঘন্টা ধরে লেখার মতো কোশ্চেন দেওয়া হয় না আপনাদের। আপনার প্রিপারেশন টপ নোটস থাকলে আপনি উইদিন 1 আওয়ার ম্যাক্সিমাম মানে 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট সময় লাগবে এক্সাম শেষ করতে। আমি কি বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, আমি তো বললাম একটা কোশ্চেন আছে যে থিওরিটিক্যাল টাইপের কোশ্চেন, একটা কোশ্চেন মিক্স আপ আছে এগুলো সব। তারপরে ইউএমএল থেকে ডিরেক্ট ইউএমএল থেকে আপনার হচ্ছে কোড, আবার হচ্ছে এমনও আছে যে সিনারিও থেকে ইউএমএল থেকে কোড, আবার এমনও আছে যে ডিরেক্ট সিনারিও থেকে কোড, ইউএমএল ড্র করা লাগবে না। বোঝা গেছে? আপনি দেন, আগামীকালকে পরীক্ষা দেন, দেখেন আপনার ইউএমএল বড় হয় না ছোট হয়, আপনি বুঝে দেবেন। কথা বলছেন? তবে আমি যেটা বললাম যে আপনারা মূলত ইনহেরিটেন্স এবং অ্যাবস্ট্রাকশন এই দুইটাকে ফোকাসে রেখে পড়েন, তাহলে দেখবেন যে আগামীকাল আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। বুঝাইতে পারছি আমার বিষয়টা? অ্যাসোসিয়েশন, মাল্টিপ্লিসিটি, পলিমরফিজম এগুলো তো বাই ডিফল্ট হয়ে যায় পড়া, বুঝছেন? কারণ আপনি দেখেন এই যে আপনি সাপোজ একটা কথা বলি, এই যে ইউএমএলের এই যে লাস্টের এখানে মেইন ক্লাসের সাথে যে লাইন কানেকশনটা, এটা তো আমার অ্যাসোসিয়েশনের ভিতরে পড়ে। এখন আমি থেকে এইটার জন্য বলবেন যে স্যার এইটা তো আপনি পড়তে বলেন না। কথা বলছেন না? আমি বলছি কি, আমি বলছি ইনহেরিটেন্স এবং আপনাকে অ্যাবস্ট্রাকশন এই দুইটাকে ফোকাসে রেখে পড়লে আগামীকালের পরীক্ষা আপনার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। বোঝা গেছে? তো আগামীকালকের এক্সামটা দেন। এক্সাম আমি বুঝতেছি, আমি আপনাদের একটা রাশ টাইমের মধ্যে এক্সাম নিচ্ছি। এই সময় আপনাদের ক্লাস টেস্ট আছে, প্রেজেন্টেশন আছে, অ্যাসাইনমেন্ট আছে, প্রজেক্ট আছে, ইভেন আমিও নিচ্ছি এগুলা। বোঝা যাচ্ছে? তো আমিও বিষয়গুলো বুঝি, বুঝে আপনাদেরকে বুঝে শুনে আপনি আপনাদের ওইভাবেই কোশ্চেন করা হয়েছে। আগামীকাল পরীক্ষা দেওয়ার পরে যদি আপনার কাছে কোনো
এক্সেপশন থাকে যে স্যার এই কোশ্চেনের এই টপিক বা এই বিষয়ে আমি জানতাম না বা আপনি পড়ান নাই বা কোনো ধারণা দেন নাই কিন্তু আপনি কোশ্চেনে দিছেন, তাহলে ওইটার মার্ক আমি আপনারা ফিরিয়ে দিয়ে দিব। বুঝা গেছে? আপনার কাছে বলতেও হবে না, আমি আপনাকে এমনিই দিয়ে দিব, আপনি অ্যান্সার করেন আর না করেন। ওকে, তো এই বিষয় নিয়ে আপনার কোনো বিন্দুমাত্র মানে থাকা লাগবে না, মনের মধ্যে কোনো সংকোচ বোধ থাকা লাগবে না। আপনি খুব ভালো মনে কালকে আপনারা প্রিপারেশন নিয়ে টাইম মতো উপস্থিত থাকেন, তাহলে ভালো হবে ইনশাল্লাহ। আর কারো কোনো কনফিউশন আছে, কোনো কোশ্চিন আছে? হ্যালো, যদি না থাকে আমরা অ্যাটেন্ডেন্সে চলে যাব, আমরা সময় করতেছি না, বুঝছেন? কারণ আহ, আমাদের অনেক হচ্ছে টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, নামাজের ওয়াক্ত থাকবে না। ঠিক আছে, ওকে, আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। অ্যাটেন্ডেন্স কল করতেছি। ওকে, রেসপন্স প্লিজ। TAR রোহান, মিরাজ আহমেদ, নাইম বিন নেওয়াজ, রেজওয়ান করিম লাম, মুবাসির রহমান, আশিক মাহমুদ প্রিন্স, শাওন হোসেন, আবদুল্লাহ আল আরিফ, তানভীর আহমেদ, আশিক মাহমুদ প্রিন্স আছে? ওকে, ঠিকই তো আছে। আবদুল্লাহ আল আরিফ, তানভীর আহমেদ ফাহিম, ওকে, নাফিসা নাওয়ার, নূরে জান্নাত মালিহা, হাসান মিয়া, SM আলী আব্বাস, কৌশিক দে, ওকে, তানভীর ইসলাম ফাহাদ, ওকে, রিফাত আলী, আলিফ শারিন ইমন, মহসিন মোর্শেদ মাহির, কৌশিক সরকার। এই দেখেন, যারা এই যে ক্লাস করতেছেন না বা করলেন না, হ্যাঁ, এদের আমি কি বুঝাবো বলেন? আপনার তো, আমি তো গ্রুপের মধ্যে পাশাপাশি কেন মেইল করি? মেইল করি এই কারণে যে এই টাইপের কিছু পাবলিক আছে। দেবজ্যোতি রুদ্রা আছে, নাবানুল আলম চৌধুরী, নিলয় জোদ্দার দ্বীপ, শাহজুমা শিকদার সূচি, লামিয়া ফারা, নাজিয়া সুলতানা জেরিন, মোসাম্মদ খাদিজা আক্তার শাম্মী, শেখ মৌমনি আহমেদ, রিফাত আমিন, মোহাম্মদ রিফাত আমিন, ওকে, প্রান্তিকা দেবনাথ, ওকে, টুম্পা রানী দে, টুম্পা রানী, ওকে, ওমায়ের ইসলাম, তৌহিদ ওমর রূপক, তৌহিদ ওমর রূপক নাই। তারপরে সাবরিনা বিনতে জামান জেবিন, SM উদয় হাসান, প্রীতম মুখার্জি, ওকে, তারপরে তানহা সুলতানা তুষ্টি, আবিদ আসাফ সাদাব,
তারপরে তাওহিদুল ইসলাম, আদিবা বিনতে আলম, তারপরে রোহিতা নওশিন লুবাইনা, রাসেল মিয়া, জুবায়ের রহমান, আব্দুর রহমান, নাজমুস সাকিব কামাইয়া, কাম্য, সরি আপনার উচ্চারণটা ইসলাম, নাজমুস সাকিব কাম্য, ওকে। তারপর হচ্ছে সাব্বির আহমেদ শুভ, নিয়াজ আরেফিন, নিয়াজ আরেফিন আছে, ওকে নাই। মাহাবুর রহমান, সুমাইয়া আক্তার শিফা, আবদুল্লাল তাহমিদ। কেউ অ্যাবসেন্ট আছেন? ওকে, ঠিক আছে। তো যেভাবে বললাম এইভাবে প্রিপারেশন নেন, আগামীকাল হচ্ছে এক্সাম দেন, ইনশাল্লাহ ভালো করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুক, সুস্থ থাকুক, ঠিক আছে। ওকে, ফি আমান।